আর সময়ের আপেক্ষিকতার পাশাপাশি আমরা এখানে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোর তড়িৎ ক্রিয়াটা দেখবো আমরা, ঠিক আছে। এই দুটো একটু ভালোভাবে বুঝবো, তাহলে আমাদের থিওরি যতক্ষণ ভালোভাবে বুঝলে ভেতরে অঙ্ক করতে সমস্যা হওয়ার কথা না। বারবার পড়েছি এগুলো। তো এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আমরা অ্যান্সার করব, কারণ এখানে কোনো ঝামেলাযুক্ত প্রশ্ন তেমন আসে না। আধুনিক পদার্থবিজ্ঞান, ঠিক আছে। তো প্রথমে আমরা হচ্ছে আপেক্ষিকতা নিব, সংক্ষিপ্ত আমরা রিভিশন করব। সংক্ষিপ্ত রিভিশন, আইনস্টাইনের মতে তিনটা জিনিস, একটা হচ্ছে স্থান, 2 নম্বর হচ্ছে কাল, আর 3 নম্বর হচ্ছে স্থান, কাল, আর হচ্ছে ভর। তিনটা, কালকে আমরা সময় বলি, ঠিক আছে। স্থানের মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যা কিছু থাকতে পারে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এরকম থাকতে পারে, ঠিক আছে। তো এটা গেল স্থান, কাল, ভর। এই তিনটা যে জিনিস আমরা নিউটনীয় পদার্থবিজ্ঞান বা চিরায়ত পদার্থবিজ্ঞানে বলেছিলাম যে এগুলো হচ্ছে পরিবর্তনশীল না, অর্থাৎ এগুলো একেবারে পরম মান আছে, এগুলো কখনোই কোনো জায়গায় কোনোভাবেই পরিবর্তন হয় না। কিন্তু আইনস্টাইন বললেন যে স্থান, কাল, ভর এগুলো হচ্ছে আপেক্ষিক। এগুলো হচ্ছে পর্যবেক্ষণ, যে পর্যবেক্ষণ করবে তার গতির উপর নির্ভর করবে, বা সে কি অবস্থায় আছে সেই অবস্থার উপর নির্ভর করবে। হুম। তো এই বিষয়টাকেই বলা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। তাহলে আমরা সংজ্ঞা যদি বলে ছোট্ট করে বলবো, আইনস্টাইনের মতে স্থান, কাল, ভর কোনো কিছুই পরম না, এগুলো আপেক্ষিক। আইনস্টাইনের এই তত্ত্বকে বলা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব, ঠিক আছে। তো আপেক্ষিক তত্ত্ব দুই ধরনের আছে, একটা হচ্ছে বিশেষ তত্ত্ব আপেক্ষিকতার, আর একটা হচ্ছে সার্বিক তত্ত্ব, ঠিক আছে। আপেক্ষিক তত্ত্ব, সার্বিক তত্ত্ব, আপেক্ষিক তত্ত্ব আর হচ্ছে সার্বিক তত্ত্ব। তো আমরা আমাদের সিলেবাসে যেটুকু আছে সেটা হচ্ছে আহ বিশেষ তত্ত্বটা আছে, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। তো আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটা হচ্ছে দুইটা স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। স্বীকার্য মানে তোমরা বুঝোই, ঠিক আছে, পোস্টুলেট ইংলিশে বলা হচ্ছে। যে স্বীকার্য মানে হচ্ছে যা কিছু বলেছেন ওটা আমরা মেনে নিয়েছি, ঠিক আছে। দার্শনিক মতবাদ আমরা মেনে নিয়েছি, এমনি এমনি মানি নাই আসলে। এইটা দিয়ে পদার্থবিজ্ঞানের যে জিনিসগুলা আমরা প্রমাণ করতে যে দেখেছি, এই জিনিসগুলা, এই তত্ত্বটা সঠিক রেজাল্ট দেয়, এজন্য এটাকে আমরা নেগলেক্ট করে নাই, এগুলো মেনে নিয়েছি, স্বীকার করে নিয়েছি, এজন্য এটাকে বলা হচ্ছে স্বীকার্য। তো আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব দুইটা স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। এক নাম্বার স্বীকার্য, যেটার নাম হচ্ছে প্রথম স্বীকার্য বলছি, প্রথম স্বীকার্য বা আপেক্ষিকতার নীতি। প্রথম স্বীকার্য বা আপেক্ষিকতার নীতি বলছি আমরা, ওকে। খুবই সহজ কথা, আমরা এখানে অত বেশি ব্যাখ্যা করতে যাব না, কারণ আমরা ছোট ফিজিক্স পড়ছি এখন ইন্টারমিডিয়েট সেকশনে। যারা উচ্চতর লেভেলে পড়বে তখন এটা নিয়ে বিস্তর গবেষণা করবেন। আমরা যতটুকু দরকার ততটুকু কিন্তু এখানে স্টাডি করব, ঠিক আছে, আমাদের এই লেভেলের জন্য। প্রথম স্বীকার্য বলছে যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ একই থাকে, ঠিক আছে। সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর, হ্যাঁ, গাণিতিক রূপগুলো হচ্ছে একই থাকে। তো সকল জড় প্রসঙ্গ কাঠামো বলতে আমরা এখানে দুইটা প্রসঙ্গ কাঠামো নিয়ে সবসময় ব্যাখ্যা করব। একটা হচ্ছে একটা সাপেক্ষে একটা গতিশীল কাঠামো। তো আমরা যখন দুইটা কাঠামো নিয়ে কথা বলবো তখনই একটাকে পৃথিবীতে অবস্থিত কোনো কাঠামো ধরবো, আর একটা ধরবো হচ্ছে গতিশীল কোনো একটা কাঠামো পৃথিবীর সাপেক্ষে। তো আমরা তো সবাই জানি যে কোনো কিছুই আসলে স্থির না, সকলেই কিন্তু মুভিং, গতিশীল অবস্থায় আছে। সবকিছুই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কিছু নেই যেটা হচ্ছে স্থির অবস্থায় আছে। তাই আসলে স্থির বা গতিশীল কোনটা, এটাকে ব্যাখ্যা করার জন্য আমাকে আপেক্ষিক, সবই আপেক্ষিক, কিন্তু একটা সাপেক্ষে একটা গতিশীল, অথবা একটা সাপেক্ষে একটা স্থির। যেমন আমার সাপেক্ষে এই খাতাটা এখন কিন্তু স্থির, ঠিক আছে। কিন্তু এই পৃথিবী তো ঘুরছে, আবার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী নিজে ঘুরছে, সূর্য আবার তার গ্যালাক্সির চারিদিকে ঘুরছে, গ্যালাক্সি আবার তার
ব্ল্যাক হোলের চারপাশে ঘুরছে, সরি, হ্যাঁ, এরকম ভাবে মানে সবাই খালি ঘুরছে আর ঘুরছে, আবর্তন করছে, একে অপরকে আবর্তন করছে আর করছে। যাই হোক, সবাই কিন্তু মুভিং, গতিশীল অবস্থায়। তো পদার্থবিজ্ঞানের সূত্রগুলো কোথায় একই রকম থাকবে? সকল জড় প্রসঙ্গ কাঠামোতে, সকল জড়, জড় কথাটা কিন্তু বলতে হবে। জড় প্রসঙ্গ কাঠামো আমি বুঝিয়েছি, বলেছি। জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে ধ্রুব বেগ, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল, মানে বেগটা থাকতে হবে ধ্রুব, কনস্ট্যান্ট, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে সকল কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় এবং ওই জড়তার সূত্রগুলো খাটে, সেগুলোকে আমরা সেই কাঠামোকে আমরা বলছি জড় প্রসঙ্গ কাঠামো। সকল জড় প্রসঙ্গ কাঠামো, মনে করো আমরা একটা পৃথিবীর কাঠামো ধরে নিলাম, একটা হচ্ছে গতিশীল, পৃথিবীর সাপেক্ষে গতিশীল রকেট ধরে নিলাম বোঝানোর জন্য, ঠিক আছে? এটার নাম দিলাম হচ্ছে এস প্রাইম কাঠামো। এই কাঠামোটা হচ্ছে ভি বেগে গতিশীল, কার সাপেক্ষে? এস কাঠামোর সাপেক্ষে। এস কাঠামোর মূল বিন্দু সবগুলা প্রাইম দিলাম, এগুলো, হ্যাঁ, এগুলো সবগুলা প্রাইম দিলাম, আর এগুলো হচ্ছে প্রাইম ছাড়া লিখলাম। তাহলে এই কাঠামোর সাপেক্ষে এই কাঠামোটা গতিশীল ভি বেগে, ঠিক আছে? ভি বেগে গতিশীল। তাহলে এখানে যদি একটা পদার্থবিজ্ঞানের সূত্রের একটা রূপ হয়, ভি ধ্রুব বেগে গতিশীল, কিন্তু ঠিক আছে, আপেক্ষিকতা তখনই খাটবে যখনই একটা কাঠামোর সাপেক্ষে আর একটা কাঠামো ধ্রুব বেগে গতিশীল হবে, অর্থাৎ জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রেই প্রযোজ্য শুধুমাত্র। তাহলে এফ ইজিক্যাল টু এম এ, এখানেও হবে এফ ইজিক্যাল টু এম এ। পরিবর্তনশীল হতে পারে সবকিছুই, দেখো সবই পরিবর্তন হয়েছে। এফ এর জায়গায় এফ প্রাইম লিখেছি, এম এর জায়গায় এম প্রাইম লিখেছি, এর জায়গায় আমরা এ প্রাইম লিখেছি, কিন্তু দেখো রূপটা কিন্তু একই আছে। বল ইজ ইকুয়াল টু ভর গুণ ত্বরণ, বল ইজ ইকুয়াল টু ভর গুণ ত্বরণ। এটা হচ্ছে আপেক্ষিকতার নীতি, 2 মার্কের জন্য পরীক্ষায় আসে। তাহলে প্রথম স্বীকার্য কি? আপেক্ষিকতার নীতি। সকল জড় প্রসঙ্গ কাঠামোতে, একটা কাঠামো একটা কাঠামো, পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ একই থাকে। তো ধরে নেব, আমরা বলবো কি, ধরি এস প্রাইম কাঠামো, এস কাঠামোর সাপেক্ষে ভি ধ্রুব বেগে গতিশীল। এস কাঠামোতে পদার্থবিজ্ঞানের একটি সূত্র এফ ইজিক্যাল টু এম এ হলে, এস প্রাইম কাঠামোতে সেটা হবে এফ প্রাইম ইজিক্যাল টু এম প্রাইম এ প্রাইম। এটুকু ব্যাখ্যা দিলেই আমাদের চলবে, ঠিক আছে? অর্থাৎ গাণিতিক রূপটা একই থাকবে। আমি টোটাল রিভিশন করা দিচ্ছি। 2 নম্বর হচ্ছে আলোর ধ্রুবতার নীতি। আলোর ধ্রুবতার নীতি, এগুলো শুনলেও মুখস্থ হয়ে যাওয়ার কথা, সহজ কথা। আলোর ধ্রুবতার নীতি, শূন্যস্থানে মনে করি এটা একটা কাঠামো, সবসময় আমরা কাঠামো দাগাবো, শিখেছি এগুলো। এইটা একটা কাঠামো, কাঠামো দাগে দাগে ব্যাখ্যা দিব। যেখানে একটা কাঠামো আলোর বেগ হচ্ছে সি, এখানে একটা কাঠামোতে আলোর বেগ মনে করো সি প্রাইম। তো দ্বিতীয় সূত্র অনুসারে হবে হচ্ছে সি ইজ ইকুয়াল টু সি প্রাইম, অর্থাৎ এই ও ও প্রাইম, এটা হচ্ছে ভি বেগে গতিশীল, এটা হচ্ছে এস প্রাইম কাঠামো, এটা হচ্ছে এস প্রাইম কাঠামো, ঠিক আছে? এস প্রাইম কাঠামো, এটা হচ্ছে তাহলে এস প্রাইম কাঠামোটা এস কাঠামোর সাপেক্ষে ভি ধ্রুব বেগে গতিশীল, ভি ধ্রুব বেগে গতিশীল, ঠিক আছে? তো এস প্রাইম কাঠামোতে কোনো একটা পর্যবেক্ষক আলোর গতি পরিমাপ করলেন সি, এস প্রাইম কাঠামোতে, এস প্রাইম কাঠামোতে অন্য একজন পর্যবেক্ষক, হ্যাঁ, আলোর গতি পরিমাপ করলেন সি প্রাইম, শূন্যস্থানে কিন্তু। তাহলে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে স্বীকার্য অনুসারে বা আলোর ধ্রুবতার নীতি অনুসারে, এটা দ্বিতীয় স্বীকার্য কিন্তু, ঠিক আছে? দ্বিতীয় স্বীকার্য অনেক সময় প্রথম স্বীকার্য এবং দ্বিতীয় স্বীকার্য হিসেবে আসে, আমরা কিন্তু উল্টাপাল্টা করবো না। প্রথম স্বীকার্য ওটা, এটা অবশ্যই দ্বিতীয় স্বীকার্য। তাহলে আমরা বলবো যে আলোর গতি একই থাকবে। ব্যাখ্যা কিভাবে দিব? ব্যাখ্যা দিব আমরা এভাবে, ধরি এস প্রাইম কাঠামো, এস কাঠামোর সাপেক্ষে ভি ধ্রুব বেগে গতিশীল। এস কাঠামোতে একজন পর্যবেক্ষক আলোর গতি পরিমাপ করলেন সি, এবং এস প্রাইম কাঠামোতে আলোর গতি পরিমাপ করলেন অন্য একজন পর্যবেক্ষক হচ্ছে সি প্রাইম। দ্বিতীয় স্বীকার্য অনুসারে সি ইজ ইকুয়াল টু সি প্রাইম হবে। এইটুক দিয়ে আমাদের ব্যাখ্যা কমপ্লিট। ওকে, চিত্র দিয়ে দেখা দিব সুন্দর করে। আর কথা কি বলবো, যে শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি একই থাকে, আলোর দ্রুতি বলবা, ঠিক আছে? ওকে, 2 নম্বর স্বীকার্য আমাদের চলে গেল। ওকে, এখন আমরা লরেঞ্জের রূপান্তর সমীকরণগুলা, এগুলো একটু নৈর্ব্যক্তিকের জন্য একটু মুখস্থ করবা। লরেঞ্জ রূপান্তর সমীকরণ এবং গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণ, এগুলো আমি শিখিয়েছি। একটা থেকে আরেকটাতে কিভাবে যাইতে হয় সেটাও শিখেছি। লরেঞ্জ রূপান্তর সমীকরণগুলো আমরা ডেরিভেশন করেছি, এখন আর ডেরিভেশন করার কোনো দরকার নেই।
এখন শুধুমাত্র সূত্রগুলো একটু চেহারাটা দেখে যেও, যেন এবার থেকে যদি পরীক্ষায় আসে তাহলে যেন আমরা পারি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন প্রথমে চলে গেলাম হচ্ছে আপেক্ষিক, যে তিন ধরনের আপেক্ষিকতা। একটা নম্বর হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা। দৈর্ঘ্যের আপেক্ষিকতা, তো বুঝতেই পারছো দৈর্ঘ্য পরিবর্তনশীল। কিরকম পরিবর্তনশীল হবে একটু দেখাবো। হ্যাঁ, বাই ডিফল্টের কথাটাও বলবো আমরা, বাই ডিফল্টে কি ঘটনা ঘটবে। ঠিক আছে, এটা হচ্ছে এস প্রাইম কাঠামো, এস প্রাইম কাঠামো, ভি বেগে গতিশীল। একটা কথা এখানে বলে রাখা খুবই জরুরি, খুবই জরুরি, এটা যেন ভুল না হয়। অনেক সময় আমাদের পরীক্ষায় এই ধরনের কনসেপচুয়াল প্রশ্ন আসে। সেটা হচ্ছে যে বরাবর বস্তু গতিশীল হবে সেই বরাবরই শুধুমাত্র পরিবর্তন পরিলক্ষিত হবে, সেই বরাবরই শুধুমাত্র আমরা পরিবর্তন দেখতে পাবো। ঠিক আছে, যদি এক্স অক্ষ বরাবর গতিশীল হয় তাহলে এক্স অক্ষ বরাবর পরিবর্তন পাবো, ওয়াই অক্ষ বরাবর গতিশীল হলে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন পাবো। যেমন আমি যদি বলি যে একটা ফুটবল মাঠ, বিএফ শাইন কলেজের ফুটবল মাঠের দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ মনে করো হচ্ছে 60 মিটার। ঠিক আছে, তো আপেক্ষিকতা যদি এরকম হয় যে প্রস্থ বরাবর যদি কোনো মহাকাশ যান অতিক্রম করে, ঠিক আছে, বা ওই মহাকাশ যানে অবস্থিত ব্যক্তিটি যে অবজার্ভ করবে সেটা শুধুমাত্র প্রস্থ বরাবরই অবজার্ভ করবে, মানে প্রস্থের কম বেশি হবে। মানে আপেক্ষিক দৈর্ঘ্য আমরা পাবো শুধু প্রস্থের, আর দৈর্ঘ্যেরটা পরিবর্তন হবে না। ঠিক আছে, আবার যদি দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে শুধুমাত্র দৈর্ঘ্যের আপেক্ষিক দৈর্ঘ্যটা শুধুমাত্র দৈর্ঘ্য বরাবরই আমরা পাবো, আর তাহলে প্রস্থ বরাবরটা যা ছিল তাই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে দৈর্ঘ্য বরাবর যদি গতিশীল হয় দৈর্ঘ্যটার পরিবর্তন দেখতে পাবো, প্রস্থ বরাবর পরিবর্তন গতিশীল হলে শুধু প্রস্থ বরাবর পরিবর্তনটা দেখতে পাবো। যে বরাবর গতিশীল হবে সেই বরাবর পরিবর্তন দেখতে পাবো, আর অন্যটা কিন্তু একই থাকবে। পরীক্ষায় কিন্তু এই ধরনের কনসেপচুয়াল ম্যাথ কিন্তু আসে যে দৈর্ঘ্য বরাবর অতিক্রম করেছে, ক্ষেত্রফল কত তার কাছে মনে হবে। তাহলে আমরা যে বরাবর অতিক্রম করেছে সেই বরাবর আমরা আপেক্ষিক দৈর্ঘ্যটা বের করে নিব, নিয়ে অন্য যে দৈর্ঘ্যটা বা প্রস্থটা আছে সেটার সঙ্গে আমরা গুণ করে ক্ষেত্রফলটা বের করে ফেলবো। ওকে, মনে যেন থাকে। তাহলে আমরা এক্স এস কাঠামো, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এস কাঠামো, আর এটা হচ্ছে এস প্রাইম কাঠামো, ভি বেগে গতিশীল এক্স অক্ষ বরাবর। তাহলে পরিবর্তনটা কিন্তু শুধুমাত্র এক্স অক্ষ বরাবর হবে। ঠিক আছে, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর হবে। ধরে নিলাম আমরা এক্স অক্ষ বরাবরই একটা এখানে একটা লাঠি বা একটা দণ্ড আছে এরকম। ওকে, এটা দৈর্ঘ্য মনে করো হচ্ছে এল। এখন প্রশ্ন হচ্ছে কে পরিমাপ করবে, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। পরিমাপ করবে কে? পরিমাপ করবে কে? পর্যবেক্ষক পরিমাপ করবে। কোথাকার পর্যবেক্ষক পরিমাপ করবে তার উপর নির্ভর করবে কি ঘটনা ঘটবে। ঠিক আছে, এখানে আবার জটিল হিসাব নিকাশে আমরা যাব না, প্যারাডক্স আমরা যাব না। ঠিক আছে, তো আমরা এল লিখলাম। এটা হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, এটা হচ্ছে স্থির অবস্থায় দৈর্ঘ্য, স্থির অবস্থায় দৈর্ঘ্য। ঠিক আছে, স্থির অবস্থায় দৈর্ঘ্য। এখন খেয়াল করে দেখো যে এই দৈর্ঘ্যটা একটু কম মনে হচ্ছে, মানে দাগানোর ক্ষেত্রে কম মনে হচ্ছে। আসলে দৈর্ঘ্যের আপেক্ষিকতা এরকমই, এটাকে আমরা অন্যভাবে বলি দৈর্ঘ্য সংকোচন, লেন্থ কন্ট্রাকশন। দৈর্ঘ্য সংকোচন, গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা কমে যায়। কার কাছে? স্থির পর্যবেক্ষকের কাছে, স্থির পর্যবেক্ষকের কাছে। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি হচ্ছে কি বলে দৈর্ঘ্যের আপেক্ষিকতা বা দৈর্ঘ্য সংকোচন। তাহলে এখানকার পর্যবেক্ষক কিন্তু তাহলে এখন দেখো তো এল এল নট কে পরিমাপ করেছে, এই এল কে পরিমাপ করেছে। ভালো করে খেয়াল করবা কিন্তু এখানে আমার পর্যবেক্ষক এখন এখানে আছে। মনে করো পৃথিবীতে পর্যবেক্ষক, এটা রকেট। ঠিক আছে, রকেটের এখানে রকেটের পর্যবেক্ষক, এখানে স্থির পর্যবেক্ষক। এই পর্যবেক্ষক যখন এখানে একটা দণ্ড আছে, এই দণ্ডটা যখন পরিমাপ করবে তখন তার নাম হবে এল নট। এবার এই দণ্ডটা মনে করো এখন গতিশীল হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে কার সাপেক্ষে গতিশীল হয়েছে? এই পৃথিবীর পর্যবেক্ষক বা স্থির পর্যবেক্ষক, এটাকে আমরা স্থির পর্যবেক্ষক ধরে নিচ্ছি বাই ডিফল্ট। এইটার সাপেক্ষে এটা গতিশীল হয়েছে। তাহলে এখন কে পরিমাপ করবে? এল। এখানকার পর্যবেক্ষকই পরিমাপ করবে এল, এখানকার পর্যবেক্ষকই পরিমাপ করবে এখানকারটা এল নট, এখানকার পর্যবেক্ষকই ওইখানকারটা পরিমাপ করবে হচ্ছে এল। ভুলে জানা যায় না পর্যবেক্ষক কে? এ একাই। একবার এখানকারটা পরিমাপ করলো। মনে করো পৃথিবীতে একটা দণ্ড আছে, পৃথিবীতে একটা দণ্ড আছে, আমি পরিমাপ করলাম, আমি পৃথিবীতে তো আছি।
তাহলে আমি পৃথিবীতে আছি, পৃথিবীর দণ্ডটা আছে, এই দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করলাম, তার নাম দিব আমি এল নট। এবার এই দণ্ডটা মনে করে গতিশীল হয়ে গেছে, বিশাল একটা বেগে গতিশীল হয়ে গেছে। এবার কে পরিমাপ করে? আমিই পরিমাপ করবো। এবার আমি কত পরিমাপ করব? আমি এই দণ্ডটাকে এখন মনে করো রকেটের মধ্যে নিয়ে যাচ্ছ, এই পরিমাপ, এই দণ্ডটা, এই দণ্ডের দৈর্ঘ্য আমি এখান থেকে পরিমাপ করব। আমি যখন এখান থেকে পরিমাপ করব, আমি আমার জায়গা থেকে যখন অন্য কাঠামোর জায়গার জিনিস পরিমাপ করব, তখন তার নাম হবে হচ্ছে নট ছাড়াগুলা, অর্থাৎ গতিশীল, আপেক্ষিক। তাহলে এখানে আপেক্ষিক দৈর্ঘ্য কোনটা? এল। এল নট কিন্তু আপেক্ষিক দৈর্ঘ্য না। কার সাপেক্ষে আপেক্ষিক? আমার সাপেক্ষে কিন্তু এই বস্তুটা এখন গতিশীল। সুতরাং আমার সাপেক্ষে এই দৈর্ঘ্যটা, রকেটে মনে করে এই বস্তুটা আছে, এই বস্তুটার দৈর্ঘ্য এখন আমি পরিমাপ করব আমি এখান থেকে, সেটাকে বলবো হচ্ছে আপেক্ষিক দৈর্ঘ্য। ঠিক আছে? আর আমি যদি এখানকারটা পরিমাপ করি, পৃথিবীতে অবস্থিত আছে একটা দণ্ড, এটার নাম হবে হচ্ছে এল নট। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এখানে যে রকেটে একটা পর্যবেক্ষক যেটা আছে, রকেটের পর্যবেক্ষক যদি রকেটের ভেতরের দণ্ডটা পরিমাপ করে, তাহলে সেটার নাম হবে এল নট। মানে যে যে জায়গায় আছে সেই কাঠামোতেই যদি অন্য কিছু, কোনো কিছু একটা পরিমাপ করে, সেটার নাম হবে নট। আর অন্য কাঠামোটা পরিমাপ করলে সেটার নাম হবে আর নট হবে না। তো এখন এটাকে, এখন এখানকার পর্যবেক্ষক এখানকারটা যখন পরিমাপ করবে, এটাকে বলবো প্রকৃত। আর এখানকার পর্যবেক্ষক যখন অন্য কাঠামোতে পরিমাপ করবে, এক কাঠামোর পর্যবেক্ষক অন্য কাঠামোটা যখন পরিমাপ করবে, তখন তার নাম হবে হচ্ছে প্রকৃত না, সেটার নাম হবে আপেক্ষিক। ঠিক আছে? সেটার নাম হবে হচ্ছে আপেক্ষিক। এটুকু বুঝতে হবে, কিন্তু না বুঝলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষার খাতায়, পরীক্ষার প্রশ্নে যদি পর্যবেক্ষক কোথাকার উল্লেখ না থাকে, বাই ডিফল্ট আমরা ধরে নেব পৃথিবীর অবজারভার, পৃথিবীতে অবস্থিত কোনো অবজারভার, পৃথিবীতে অবস্থিত কোনো পর্যবেক্ষক। ঠিক আছে? বাই ডিফল্ট আমরা কিন্তু ধরে নিব। তো আমরা বাই ডিফল্ট পৃথিবীর পর্যবেক্ষক ধরে নিব। ঠিক আছে? এবং পৃথিবীর পর্যবেক্ষকই কিন্তু একবার এটা মাপবে, পৃথিবীর পর্যবেক্ষকই কিন্তু একবার গতিশীল অবস্থায় মাপবে। পৃথিবীর পর্যবেক্ষক যখন পৃথিবীরটাই মাপছে তার কাঠামোতে, তখন তার নাম হচ্ছে স্থির দৈর্ঘ্য বা এল নট। পৃথিবীর পর্যবেক্ষকই যখন গতিশীল অবস্থায় দৈর্ঘ্য মাপছে, তখন তার নাম হবে হচ্ছে আপেক্ষিক দৈর্ঘ্য বা হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। ঠিক আছে? এর সাপেক্ষে কিন্তু এ গতিশীল। তাহলে সেই দৈর্ঘ্যটার ইকুয়েশনটা কি হবে? এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। একটু কম মনে হবে। ঠিক আছে? তাহলে কোন পর্যবেক্ষকের কাছে, ঠিক আছে, কোন পর্যবেক্ষকের সাপেক্ষে সাপেক্ষে নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য চাইতে কিছুটা ছোট হয়। কোন পর্যবেক্ষকের সাপেক্ষে, মনে করো আমি পর্যবেক্ষক, আমার সাপেক্ষে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য স্থির অবস্থায় দৈর্ঘ্যের চাইতে কিছুটা ছোট মনে হয়, এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন বা দৈর্ঘ্যের আপেক্ষিকতা। একেবারে সহজ সংজ্ঞা, যেভাবে বললাম সেভাবে বলাটা মনে হয় যে খুব একটা কঠিন না। ঠিক আছে? কোন পর্যবেক্ষকের সাপেক্ষে, নিজে নিজে পর্যবেক্ষক ধরে নিবা, কোন পর্যবেক্ষকের সাপেক্ষে মানে আমার সাপেক্ষে, হ্যাঁ, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য স্থির অবস্থায় দৈর্ঘ্যের কিছুটা কম মনে হয়, বা কিছুটা বলা দরকার না, কম মনে হয়, এটাকে বলবো দৈর্ঘ্যের আপেক্ষিকতা। এটা গেল আমাদের সূত্র। ঠিক আছে? তো বুঝতেই পারছি যে এখানে দেখো তো, কোনো কিছুকে একের চাইতে ছোট সংখ্যা দ্বারা গুণ করছি, তার মানে এলটা লেস দেন এল নট হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু যেহেতু 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার রুট ওভার অফ লেস দেন 1, অবশ্যই লেস দেন 1, 1 কে থেকে কোনো কিছু বিয়োগ করলে, তার উপর রুট করলে ছোট হয়ে যায়, এই জন্য এটার নাম হবে হচ্ছে 1 এর চাইতে ছোট। ওকে? এই যে কথাটা বললাম, এই কথাটা কিন্তু সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভরের আপেক্ষিকতার ক্ষেত্রে প্রযোজ্য হবে, আবার সময়ের আপেক্ষিকতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সময়টা নিয়ে একটু ঝামেলা, কারণ এখানে একটা জিনিস লক্ষ্য করো, পর্যবেক্ষক পৃথিবীর, সে এখানকারটাই পরিমাপ করেছে, সে আবার অন্য অন্য কাঠামোটা পরিমাপ করেছে, এই জন্য এটাকে বলছি আমরা আপেক্ষিক। এবার খেয়াল করবা, তাহলে আমাদের এই অঙ্কটা কিন্তু, এটা কিন্তু আমি বসা দিলেই হবে। এটাকে বলবো আমরা গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য পৃথিবীর পর্যবেক্ষকের সাপেক্ষে, বাই ডিফল্ট আমরা পৃথিবীর পর্যবেক্ষক ধরে নেব, পরীক্ষায় প্রশ্নে যদি উল্লেখ না থাকে, গতিশীল অবস্থার দৈর্ঘ্য। আর এই এল নটটাকে আমরা বলছি স্থির অবস্থার দৈর্ঘ্য। কার সাপেক্ষে? পৃথিবীর পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্থার দৈর্ঘ্য। ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দৈর্ঘ্যের অঙ্কের ক্ষেত্রে উল্লেখ থাকে না কোথাকার অবজারভার, কোথাকার পর্যবেক্ষক উল্লেখ থাকে না। ওকে? স্থির অবস্থার দৈর্ঘ্য। আর ভি হচ্ছে বস্তুর বেগ, আর সি হচ্ছে আলোর বেগ। তো আমরা এখান থেকে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সবই অ্যান্সার করতে পারি, জানো, সেভাবে আমি আগাচ্ছি। আর এই চ্যাপ্টার থেকে আমরা অবশ্যই অ্যান্সার করব, অবশ্যই অবশ্যই অ্যান্সার করব। ঠিক আছে? এবার এল ইজ ইকাল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার লিখলাম আমরা। এল ইজ ইকাল টু এল নট রুট ওভার 1 মাইনাস
সি স্কোয়ার ভাগ সি স্কোয়ার লিখলাম আমরা, এল ইজ ইকাল টু এল নট রুট ওভার 1 - 1 বা এল ইজ ইকাল টু 0। কি ধরেছে এখানে? ভি ইজ ইকাল টু সি, অর্থাৎ বস্তুর বেগ ইজ ইকাল টু আলোর বেগ হলে, বস্তুর বেগ সমান সমান আলোর বেগের সমান হলে, বস্তুর বেগ ইজ ইকাল টু আলোর বেগ ধরলাম। তার মানে কোন একটা বস্তু যদি আলোর বেগে গতিশীল হয় তার দৈর্ঘ্য হবে হচ্ছে 0। বাস্তবিক পক্ষে 0 সম্ভব না। পরীক্ষায় যদি এমসিকিউ আসে, তাহলে কিন্তু আমরা উত্তর দিব হচ্ছে 0। এমসিকিউ আসলে উত্তর দিব আমরা 0। আর যদি ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, যে সম্ভব কিনা, যে আর বস্তু আলোর গতিতে চলা সম্ভব কিনা, তখন আমরা ব্যাখ্যা দিব। আলোর গতিতে এটা লিখবো, লিখে এখান থেকে এল এর মান 0 বের করব। তারপর এখান থেকে ব্যাখ্যা দিব হচ্ছে যে যাহা অসম্ভব, অর্থাৎ দৈর্ঘ্য কখনো 0 হতে পারে না, যাহা অসম্ভব অর্থাৎ বস্তু আলোর গতিতে চলতে পারে না, বস্তু আলোর বেগে চলতে পারে না, বা কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হতে পারে না। আর আলোর বেগের তো বেশি তো হওয়ার কোনো প্রশ্নই উঠে না। ঠিক আছে, তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কিছুর বেগই হচ্ছে আহ আলোর বেগের চাইতে বেশি নেই। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা একটু ছোট্ট করে বলে নিই। আসলে পৃথিবী, আমরা বিজ্ঞানীরা যেটা ধরে নিয়েছে যে 13.7 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর ফলে পৃথিবীটা সৃষ্টি হয়েছে। সেই হিসাব ধরলে পৃথিবী এখন পর্যন্ত যদি আলোর বেগেও সম্প্রসারিত হতো, তাহলে যে পরিমাণ সম্প্রসারিত হওয়ার কথা এই মহাবিশ্ব তার চাইতে কিন্তু বড়, তার চাইতে বেশি সম্প্রসারিত হয়েছে। প্রশ্ন একটু থেকেই যায়, তাহলে মহাবিশ্বের সম্প্রসারিত হওয়ার বেগ আলোর বেগের চাইতেও বেশি। আসলে অনেক কিছুর হিসাব কিন্তু আমরা মিলাতে পারি না, বিজ্ঞানীরাও মিলাতে পারে না। ঠিক আছে, মহাবিশ্বের সম্প্রসারিত হওয়ার বেগ, হ্যাঁ, পৃথিবীর এই যে আলোর বেগের চাইতেও বেশি। ঠিক আছে, ওকে, ছোট কথা বলে ফেললাম। তো এইটা আমাদের একটা এটা গেল নাম্বার, তাহলে 1 গেল। যে এখানে যদি আমার বলে ব্যাখ্যামূলক প্রশ্ন যে আসলে কোন বস্তুর বেগ আলোর বেগের বেশি হতে পারে না, কোন বস্তুর বেগ আলোর বেগের সমান হতে পারে না। ঠিক আছে, আলোর কোন বস্তুর বেগ, এরকম যদি ব্যাখ্যা আসে তাহলে আমরা এটা দিয়ে ব্যাখ্যা করতে পারবো, ভর দিয়েও ব্যাখ্যা করতে পারবো। আর এমসিকিউ তে যদি আসে তাহলে আলোর বেগে কোন বস্তু গতিশীল হলে তার ভর কত হবে, সরি দৈর্ঘ্য কত হবে, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 0। ঠিক আছে, এটা গেল। এবার আসো ভরের আপেক্ষিকতা। ভরের এখানে যদি একটা অঙ্ক করি আমরা ছোট করে, যে কোন বস্তু, কোন কাল্পনিক ট্রেন বা কোন বস্তু কত বেগে গতিশীল হলে, হ্যাঁ, কত বেগে গতিশীল হলে তার দৈর্ঘ্য বিভিন্ন রকম হতে পারে, 50%, 60%, 80%, 90%, 95%, অথবা অর্ধেক, 1/3, এটা সেটা বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো তার দৈর্ঘ্য মনে করো অর্ধেক হবে, ধরলাম আমি, তার দৈর্ঘ্য অর্ধেক হবে। মনে রাখবা, দেখো আলোর বেগে গতিশীল হলে তার দৈর্ঘ্য কত হয়ে গেছে? 0। তো দৈর্ঘ্য তো আর নেগেটিভ হতে পারে না, সর্বনিম্ন কত হতে পারে? 0। যদি হয়েও থাকে 0-র নিচে তো আর হতে পারে না, দৈর্ঘ্য নাই বলতে পারলাম, নেগেটিভ তার দৈর্ঘ্য হয় না। তাহলে আমরা বুঝতে পারছি যত বেগ বেশি হবে আপেক্ষিকতা তত বেশি পরিলক্ষিত হবে। আবার বলছি, বেগ যত বেশি হবে আপেক্ষিকতা তত বেশি পরিলক্ষিত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আপেক্ষিকতাটা হচ্ছে দৈর্ঘ্য। যত বেগ বেশি হবে কোন বস্তুর দৈর্ঘ্য তত বেশি কমে যাবে। ঠিক আছে, এবার সর্বোচ্চ বেগ কত বস্তুর হতে পারে? কাল্পনিক বেগ, যেটা আমরা ধরে নিচ্ছি আলোর বেগ। কোন বস্তুর বেগ যদি আলোর বেগ হয়ে যায়, কমতে কমতে সবচেয়ে বেশি আপেক্ষিকতা পরিলক্ষিত হবে, এবং সেটা কি হয়ে যাবে? একেবারে 0 হয়ে যাবে। এই 0-র কথা অর্থ হচ্ছে অনেক 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 ছোট হয়ে যাবে, যাহা বাস্তবে আসলে 0 কখনোই সম্ভব না। অর্থাৎ বস্তু আলোর বেগে গতিশীল হওয়া পসিবল না। এই যে সূত্র বসালাম, L = L0 √1 - v² / c², তো এখানে খেয়াল করে দেখো, এলটা কোন বস্তু কত বেগে গতিশীল হলে, তার দৈর্ঘ্য কি হবে? স্থির দৈর্ঘ্যের অর্ধেক হবে। তার দৈর্ঘ্য অর্ধেক হবে মানে স্থির দৈর্ঘ্যের অর্ধেক হবে, তার দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে। এখানে একটু স্কিপ হয়ে গেছে, স্থির দৈর্ঘ্যের অর্ধেক হবে, স্থির দৈর্ঘ্যের মনে করো অর্ধেক হবে। তার মানে গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা ছিল যা, স্থির অবস্থায় স্থির দৈর্ঘ্যের অর্ধেক হয়ে যাবে। তাহলে L = কি হবে? L0/2। গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা স্থির দৈর্ঘ্যের কত হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। তাহলে কি রকম বেগ লাগবে? তো এখান থেকে হিসাব নিকাশ করলে আমরা
পেয়ে যাব ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এখান থেকে দেখো হিসাব নিকাশ করা, এল নট কেটে যাবে, বর্গ করে দিব, 1/4 ইজিক্যাল রুট ওভার তো আউট হয়ে যাবে, 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এখান হিসাব নিকাশ করলে আমি ভি এর মানটা পাবো হচ্ছে 2.59 গুণ 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, বা এরকমও লিখতে পারো 2.6 গুণ 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এই হিসাব নিকাশ ভুল হয়েছে কিনা জানি না, এই অঙ্কটা অনেক করে করে অভ্যাস হয়ে গেছে, তাই অনেকদিন পরে করলাম আবারও। তো উত্তরটা এরকমই হওয়ার কথা। যদি অর্ধেক হয় তাহলে আমাদের বেগের দরকার হচ্ছে, দেখো অনেক বড় বেগ। একটু আর একটু কথা বলে রাখি, এই যে আপেক্ষিকতা নিয়ে আমরা স্টাডি করি আসলে অনেক বেশি বস্তুর বেগের ক্ষেত্রে প্রযোজ্য। ছোট বস্তুর বেগের ক্ষেত্রে, ছোট ক্ষেত্রে আসলে আপেক্ষিকতা পরিলক্ষিত তেমন হয় না। এবার আসে ভরের আপেক্ষিকতা। এই আমাদের আইনস্টাইনের সমীকরণ আছে ইজিক্যাল টু এমসি স্কয়ার, পাশাপাশি আমাদের কি আছে, ফটো তড়িৎ ক্রিয়া আছে, দুটোই দেখাবো, আজকেই শেষ করে দিব। আশা রাখি ভালোভাবে এটা যদি ভালোভাবে স্টাডি মানে আমার ক্লাসটা আবারও করো, আগে তো করেছই, এটা রিভিশন ক্লাস, খুব তাড়াহুড়া করছি না, এখান থেকে অ্যান্সার করতেই হবে, যার কারণে দেখা যাচ্ছে তুমি ভেতরে গেলে অঙ্ক আটকানোর কথা না, আটকানোর কথা না, ঠিক আছে। ওকে, ভরের আপেক্ষিকতা। এবার আমরা দেখো ভরটা বেড়ে যায় বস্তু গতিশীল হলে, ঠিক আছে, কোন পর্যবেক্ষকের সাপেক্ষে কোন বস্তু যদি গতিশীল হয়, তাহলে গতিশীল অবস্থায় ভরটা কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় কোন বস্তুর ভর স্থির ভরের চাইতে বেশি হয়। এই বিষয়টাকে বলা হচ্ছে ভরের আপেক্ষিকতা। ছোট করে আগে পড়ে নাও, বস্তু গতিশীল হলে এর ভর বৃদ্ধি পায়, এইটুকু আগে বলে নাও। বস্তু গতিশীল হলে এর ভরটা বৃদ্ধি পায়, একে বলা হয় ভরের আপেক্ষিকতা। একটু বাড়ায় দাও, এই যে বস্তু গতিশীল হলে কার সাপেক্ষে, এটা হচ্ছে কোন একটা পর্যবেক্ষকের সাপেক্ষে, তাই না, কারো সাপেক্ষে তো গতিশীল হতে হবে, তাহলে কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় ভর স্থির ভরের চাইতে বেশি হয়, এটাকে বলা হচ্ছে ভরের আপেক্ষিকতা। অর্থাৎ আগের মতোই, কিন্তু কোনো ডিফারেন্স নাই, দৈর্ঘ্যের আপেক্ষিকতা মাত্র পড়ে আসছি না, ওই সেম সেম কনসেপ্ট। পর্যবেক্ষক পৃথিবীতে আছে মনে করো, আমি আবারও দাগালাম, এস কাঠামো, এস কাঠামো, এস প্রাইম কাঠামো, এস প্রাইম কাঠামো, হ্যাঁ, এখানে ভি বেগে গতিশীল। তো এখানে একটা বস্তুর ভর মনে করো, যে এই বস্তুটার ভর মনে করো হচ্ছে এম নট, এই বস্তুটাই মনে গতিশীল হয়ে গেছে, এখন একটু বড় করে দেখাই, এই বস্তুটার ভর হয়ে গেছে এম, কার সাপেক্ষে, পর্যবেক্ষক, আগেই বলেছি পর্যবেক্ষক, কিন্তু এখানকার পর্যবেক্ষকই, এখানকার পর্যবেক্ষকই, ঠিক আছে, এই পর্যবেক্ষকের সাপেক্ষে এ পর্যবেক্ষণ করছে এখান থেকে পৃথিবীর। এটা একটা বস্তু মনে করো, এটা একটা বস্তু, এর ভর হচ্ছে, যখন পৃথিবীতে আসে এই বস্তুটা, তখন তার ভর পরিমাপ করলেন, আমি তুমি পরিমাপ করে দেখলাম এর ভর এম নট আছে। আমি এবার এই বস্তুটা মনে করো রকেটে করে চলে যাচ্ছে একটা বস্তু ভি বেগে, এই এম ভরকে তুলে নিয়ে চলে যাচ্ছে, তখন আমি আবার পর্যবেক্ষণ করলাম পৃথিবীর কাঠামো থেকে, পর্যবেক্ষণ করে দেখলাম যে এম পেলাম, এম এর মানটা এম নটের চাইতে বড় হবে, এই বিষয়টাকে আমরা বলছি ভরের আপেক্ষিকতা, এই বিষয়টাকে আমরা বলছি হচ্ছে ভরের আপেক্ষিকতা, ঠিক আছে। ওকে, তাহলে আমার দেখো তো এম গ্রেটার দেন এম নট হবে, এম গ্রেটার দেন এম নট হবে, অর্থাৎ বস্তু গতিশীল হলে, কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল হলে তার ভরটা বৃদ্ধি হয়, একজন পর্যবেক্ষক কিন্তু, ঠিক আছে, এখান থেকে ওখানকারটা যখন পরিমাপ করবে তখন নাম হচ্ছে এম, এখানকার পর্যবেক্ষক এখানকারটাই পরিমাপ করবে তখন তার নাম হবে হচ্ছে এম নট। তাহলে এখন এটা হচ্ছে প্রকৃত ভর বা স্থির ভরও বলে থাকি আমরা, ঠিক আছে। বাই ডিফল্ট আমরা পর্যবেক্ষক ধরে নিচ্ছি পৃথিবীর পর্যবেক্ষক, সূত্রটা কি, এম ইজ ইকাল টু এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার। বুঝতেই পারছো যে 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার, হ্যাঁ, এটার মান হচ্ছে রুট ওভার, এটার মান হচ্ছে লেস দেন 1, লেস দেন 1, সুতরাং কোনো কিছুকে একের চাইতে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে বড় হয়ে যায়, ঠিক আছে, অতএব এম গ্রেটার দেন এম নট। ওকে, এই গেল আমাদের ভরের আপেক্ষিকতা। তো আমাদের বাই ডিফল্ট আমরা আগেই বলেছি পৃথিবীর পর্যবেক্ষক। তাহলে কোনো বস্তু একটি ইলেকট্রন এত বেগে গতিশীল হতে, মনে করে আমরা একটা প্রবলেম যদি করে, আচ্ছা তার আগে আমরা দেখে নিই, এম ইজ ইকাল টু এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার, বা এম ইজ ইকাল টু এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস সি স্কয়ার ভাগ সি স্কয়ার, যখন হচ্ছে, যখন ভি ইজ ইকাল টু সি হলে, ভি ইজ ইকাল টু সি হলে, অর্থাৎ বস্তু যদি আলোর বেগে গতিশীল হয়, দেখো এগুলো ছোট ছোট প্রশ্ন 2 মার্কের জন্য কিন্তু আসে, 1 বিয়োগ 1, তো কোনো কিছুকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি, ঠিক আছে, তাহলে আমরা বলবো হচ্ছে অসংজ্ঞায়িত, বা এখানে আমরা বলছি ইনফিনিটি, ঠিক আছে। আমাদের এমসিকিউ এর জন্য আসলে আমরা বলবো
যে কোনো বস্তু যদি আলোর বেগে গতিশীল হয় তার ভর হবে হচ্ছে অসীম, ঠিক আছে, এমসিকিউ অপশনে যদি থাকে অসীম, ঠিক আছে, বা অনির্ণেয় এরকম। আর যদি আমাদের আপেক্ষিকতার কোনো ব্যাখ্যা করতে বলে যে কোনো বস্তু আলোর বেগে গতিশীল হতে পারে না, আমরা এটাতে ব্যাখ্যা দিতে পারি। কি বলবো? এটা লিখবো যে ভরের আপেক্ষিকতা হতে পাই, এটা পাই, লিখলাম। লেখার পরে বলবো যাহা অসম্ভব, যাহা অসম্ভব ব্যাখ্যা করার সময়, হ্যাঁ, যাহা অসম্ভব। তো যাহা অসম্ভব মানে হচ্ছে অর্থাৎ, তারপর বলবো যে অর্থাৎ কোনো বস্তু আলোর বেগে গতিশীল হতে পারে না। হয়ে গেল। তো এখানকার ভরের অঙ্ক নিয়ে কোনো কঠিন লাগার কথা না। পর্যবেক্ষক কে? পৃথিবীর পর্যবেক্ষক, অল টাইম মনে রাখবো আমরা। এখানে যে অঙ্কগুলো আসে ভর এবং দৈর্ঘ্য থেকে, পর্যবেক্ষক কে? পৃথিবীর পর্যবেক্ষক। অঙ্কে উল্লেখ করা থাকে অনেক সময় পৃথিবীর পর্যবেক্ষক, অথবা অঙ্কে উল্লেখ করা থাকে না। তো উল্লেখ করা তো না থাকলে আমরা বাই ডিফল্ট ধরে নেব হচ্ছে পৃথিবীর পর্যবেক্ষক, ঠিক আছে। তো বলে যে একটি ইলেকট্রন 2.6 গুণ 10⁸ মিটার পার সেকেন্ড বেগে বেগে গতিশীল হলে তার ভর কত হবে? গতিশীল হলে তার ভর কত হবে? তার ভর কত হবে? বিভিন্ন রকম আসে, তো আমরা ইলেকট্রন দিয়ে করলাম, ঠিক আছে। একটি ইলেকট্রন, তো আমরা দেখো তো যে ইলেকট্রনের যে ভরটা আমার জানা আছে, এখন কিন্তু দুইটা ভর চলে আসছে। ইলেকট্রনের ভরটা আমাদের জানা আছে, সেই ভরটাকে আমরা অবশ্যই এম নট ধরে নিব। যে ভরটা আমাদের জানা আছে সেই ভরটার নাম হচ্ছে 9.1 10⁻31 কেজি। হ্যাঁ, এটাকে আমরা ইলেকট্রনের ভরটা জানা আছে, আর এমটা আমরা বের করব। ভি এর মানটা দেওয়া আছে 2.6 গুণ 10⁸। এখানে একটা বিষয় বলে রাখি, সেটা অনেক সময় লেখা থাকে যে √3 1/√2c, বেগের মানটা এরকমও দেওয়া থাকে সি এর সাথে। সি মানে কিন্তু এখানে আলোর বেগ, সি মানে কিন্তু আলোর বেগ। মনে করে একটা বস্তুর বেগ দেওয়া আছে 1/√2c, তাহলে আমরা ধরে নেব সি কিন্তু অবশ্যই আলোর বেগ। তো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে হচ্ছে m m0/1 - v² দিয়ে অঙ্কটা সলভ করে আমরা এখান থেকে m বের করব। m এর মান দেখবা এটার চাইতে অনেকটাই বেশি এসেছে। অনেক সময় বলে যে এত বেগে গতিশীল হলে বা কত বেগে গতিশীল হলে বা অর্ধেক বেগে গতিশীল হলে m এবং m0 এর অনুপাতটা কত হবে? m0 এর মানটা দেওয়া নাও থাকতে পারে। বললো যে m এবং m0 বা স্থির ভর এবং গতিশীল অবস্থায় ভরের অনুপাত কত? তখন আমাদের শুধুমাত্র বেগটা দেওয়া থাকে, m0 এর মান দেওয়ার কোনো প্রয়োজন হয় না। যদি অনুপাত চাই যে স্থির ভর এবং গতিশীল ভরের অনুপাত কত, এটা আমরা একটা এক্সাম্পল করলাম, ঠিক আছে। ওকে, এটার হিসাব নিকাশ করে ফেলবো আমরা। এবার যেটা বেশি ঝামেলাযুক্ত জিনিস, সময়টা একটু দেখাই, বারবার দেখাইছি, আবারও একটু বলে নিই। সময়ের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা। বয়স থমকে যায়, টাইম ট্রাভেল, বিভিন্ন কথাবার্তা আসে, আসলে এগুলো আসলে কখনোই পসিবল না, ঠিক আছে। কারণ আমার শরীরের মধ্যে যে ঘড়িটা চলে তার নাম বায়োলজিক্যাল ঘড়ি। এইটা তো যেমন যেমন আছে তেমনই চলছে। আমার হার্টবিট যেরকম মিনিটে হচ্ছে 72 বার, 70 বার, এরকমই তো হার্টবিট থাকবে। সে বয়স সময় থমকে যাক অথবা থমকে না যাক, তাই না? সুতরাং এটা আসলে যদিও আমরা এটা হিসাব নিকাশ করি, আসলে এটা লজিক্যাল না। তারপরে আমরা হিসাব নিকাশ করার কথা, আমরা হিসাব নিকাশ করি। তো এটাই বলা হচ্ছে যে প্যারাডক্স আসলে, ঠিক আছে। এটা আসলে সম্ভব না, কিন্তু আমরা হিসাব নিকাশ করার খাতিরে হিসাব নিকাশ করি আর কি, এই আর কি। মানে সময় স্থির হয়ে যায় অনেক সময়। দেখো খেয়াল করো, তো আমরা আগের মতোই দাগাবো, এটাই। যদি আপেক্ষিকতা থেকে প্রশ্ন আসে, ভর আর দৈর্ঘ্য দিয়ে কিন্তু কখনো সৃজনশীল হবে না, সাধারণত হয় না। ওই একটা সময় থাকবেই, আপেক্ষিকতা থেকে প্রশ্ন আসলে ওই একটা সময় থাকবে, সাথে ভর অথবা দৈর্ঘ্য থাকে। আর যদি আমার থাকে ফটোতড়িৎকে, তখন সেটা আলাদা ব্যাপার। তো এটা গেল আমাদের দুটা অক্ষ, দুইটা হচ্ছে কাঠামো। এটা হচ্ছে ভি বেগে গতিশীল, এটা হচ্ছে গতিশীল কাঠামো, এস প্রাইম কাঠামো, ঠিক আছে। এবার খেয়াল করো যে এখানে হচ্ছে একজন ব্যক্তি আছে, এখানে পর্যবেক্ষক, ঠিক আছে, এখানে একজন পর্যবেক্ষক। এখন বয়সের ক্ষেত্রে আবার হিসাবটা নিকাশ কি দেখো, আমি যখন আগের প্রশ্নগুলাতে কিন্তু ইজিলি বলে ফেললাম যে এখানকার পর্যবেক্ষক এখানকার ভর পরিমাপ করবে, আবার এই গতিশীল অবস্থাটা ভর পরিমাপ করবে, হ্যাঁ করবে, ঠিক আছে। কিন্তু সময়ের ক্ষেত্রে এখানকার পর্যবেক্ষক যখন বয়স বাড়ার ক্ষেত্রে বয়স কম বেশি হবে, তো আমি যখন এখানে মনে করো আমি পর্যবেক্ষক পৃথিবীতে আছি, আমার বয়স আমি কিন্তু পরিমাপ করলে সেটা এক্সাক্ট বয়স হবে, যে কতটুকু পরিবর্তন হয়েছে, কতটুকু বেড়েছে। কিন্তু আমি যদি
আমি এখানে বসে থেকে যদি এখানকার হিসাব নিকাশ করি সেটা কারেক্ট হবে না। মনে করে এখানকার একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির হিসাব নিকাশ আমি যদি এখান থেকে করি, তাহলে তার প্রকৃত বয়স কতটা বৃদ্ধি পেল এটা কিন্তু আমরা বলতে পারি না, এটাকে আমরা প্রকৃত বলতে পারি না, এটাকে বলবো আমরা আপেক্ষিক। আমি দেখো তো, আমি এখান থেকে এখানকার ভর পরিমাপ করলাম, ভরের নাম কি দিয়েছিলাম? আপেক্ষিক। আমি এখান থেকে এখানকার আহ ইয়া পরিমাপ করলাম, দৈর্ঘ্য পরিমাপ করলাম, নাম কি দিলাম? আপেক্ষিক দৈর্ঘ্য। তাহলে আমি যদি এখান থেকে এই ব্যক্তির বয়স হিসাব করি, সেটাকে তো আমি এখান থেকে যদি এই ব্যক্তির বয়স, আপেক্ষিক বয়স হবে, আপেক্ষিক বয়স বৃদ্ধি হবে, তাই না? উম, তাহলে আহ পর্যবেক্ষক, তাহলে এখানে কি একটু খেয়াল করবো আমরা, আমরা পৃথিবীর পর্যবেক্ষক নিয়ে কথা বলছি। পৃথিবীর পর্যবেক্ষক যদি এখানে মনে করে একজন ব্যক্তি আছে, এখানে ব্যক্তি আছে, তো এখানে আমি আছি, দেখো পর্যবেক্ষক আমি, পর্যবেক্ষক কি আমি, সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো এটা রকেট, মনে মনে আমি বারবার বলেছি আমরা দুটা হচ্ছে ইয়ে নিয়ে কাজ করছি, কাঠামো নিয়ে কাজ করছি। অবশ্যই জড় প্রসঙ্গ কাঠামো, একটা কাঠামোর সাপেক্ষে একটা কাঠামো, আর একটা কাঠামোর সাপেক্ষে ভি বেগে, ধ্রুব বেগে গতিশীল, ভি ধ্রুব বেগে গতিশীল, ঠিক আছে? ওকে। তো এখন দেখো, আমি পৃথিবীতে আছি, পৃথিবীতে আমি এই কাঠামোতে আছি, পর্যবেক্ষক আমি, এখানে একজন ব্যক্তি আছে, মনে করো রকেটের মধ্যে, মহাকাশযানের মধ্যে চড়ে বসে আছে, মহাকাশ ভ্রমণে বের হয়েছেন, ঠিক আছে? মহাকাশ ভ্রমণে বের হয়েছেন। তো যখন এই ব্যক্তি এখান থেকে যান, যাত্রা শুরু করেন পৃথিবী থেকে, তার বয়স ছিল মনে করা হচ্ছে 25 বছর, স্ট্যান্ডার্ড বয়স নিলাম, ইয়াং ম্যান, 25 বছর ছিল। সে বললো 25 বছর বয়সে সে রকেটে চড়ে মহাকাশ ভ্রমণে বের হলেন, তার মানে তার বয়স কত ছিল? 25 বছর, ঠিক আছে? তার বয়স ছিল 25 বছর। তো আমি অনেক দিন পর, অনেক সময় প্রতিবাহিত হওয়ার পরে এই ব্যক্তি এখানে ফিরে এসেছে, ব্যক্তি এখানে ফিরে এসে মনে করো আমি দেখলাম যে আমি দেখলাম হচ্ছে যে 30 বছর পর ফিরে আসছে। ভালো করে কথা শোনো, আমি দেখলাম এই ব্যক্তিটা, আমার বয়স তাহলে কত বাড়বে? 30 বছর বাড়বে। আমি তো আমার বয়সটা আমি হিসাব করবো, তো সমস্যা কি? আমার বয়স যা ছিল, 30 বছর পরে আমার বয়স যা ছিল তার চাইতে 30 বছর বেড়ে যাবে। তা আমি এখন বললাম যে ব্যক্তি তুমি, ব্যক্তি, যে ব্যক্তিটা গেছে মহাকাশযান চড়ে, নাম দিলাম ডিউক, DUK, ডিউক নাম দিলাম, হ্যাঁ? এটা একটা ইংলিশ ভার্সনের বইয়ে আমরা যখন পড়েছি, মডার্ন ফিজিক্স অনার্সে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, বইটার নামটা ভুলে গেলাম। তো ওখানে মনে হয় কি কি নাম আছে, ডিউক মনে হয় নাম আছে, আমার মনে হচ্ছে এরকম। যাই হোক, ডিউক মনে করো মহাকাশযানে চড়ে গেছে, 30 বছর পর ফিরে আসলো, ঠিক আছে? তার বয়স কত ছিল যখন সে এখান থেকে যাত্রা শুরু করেছিল? ডিউক যখন এখান থেকে যাত্রা শুরু করেছিল মনে করো, তখন তার বয়স ছিল 25 বছর, 25 বছর তার বয়স ছিল, ঠিক আছে? এখান থেকে সে যাত্রা শুরু করেছিল তখন তার বয়স ছিল 25 বছর। তো তার কত কি, তারপর আমি দেখলাম সে 30 বছর পর আবার ফিরে আসছে পৃথিবীতে, এই 30 বছর পর ফিরে আসছে। 30 বছর পর কে অবজার্ভ করেছে? আমি অবজার্ভ করতেছি, কিন্তু আমি অবজার্ভ করে বললাম যে ডিউক 30 বছর পর ফিরে এসেছে, মানে আমি পৃথিবী থেকে দেখলাম যে 30 বছর পর ফিরে এসেছে। এখন বলো তো, এই 30 বছরটা আপেক্ষিক নাকি প্রকৃত বয়স বৃদ্ধি ডিউকের? একজন বলো দেখি প্রশ্নের উত্তরটা। উম, আমি পরিমাপ করে বললাম যে ডিউক তুমি 30 বছর পর ফিরে এসেছো, আমি বললাম যে 30 বছর পর ফিরে এসেছো, ঠিক আছে? আমি বললাম কার বয়স বললাম? ডিউকের বয়স বললাম, ডিউক 30 বছর পর ফিরে এসেছে। তা আমি কার বয়স পরিমাপ করলাম? ডিউকের বয়স। ডিউক
আমি যখন বয়সটা পরিমাপ করছি এই যে 30 বছর, এই 30 বছর এই ডিউক ব্যক্তিটা কোথায় ছিল? রকেটে ছিল, অন্য কাঠামোতে ছিল। তা আমি এখানে বসে ডিউকের কাঠামোতে অর্থাৎ রকেটের কাঠামোর বয়স পরিমাপ করলাম, অর্থাৎ ডিউকের বয়স পরিমাপ করলাম। আমি কোথায় আছি? পৃথিবীতে, এই কাঠামোতে থেকে ডিউক কোথায় আছে? রকেটের কাঠামোতে, অন্য কাঠামোতে পরিমাপ করলাম আমি এখানে বসে বসে। তাহলে আমি যে পরিমাপটা করলাম ডিউকের বয়সের ব্যাপারে, সেটা অবশ্যই আপেক্ষিক বয়স বৃদ্ধি হবে। এটা আপেক্ষিক বয়স বৃদ্ধি হবে। এটাকে কি আমি টি বলবো নাকি টি নট বলবো বলো দেখি? টি নট বলবো না টি বলবো? টি বলবো। কথা কি বুঝাইতে পারছি না পারি নাই? আমি ডিউকের বয়স হিসাব করেছি এখান থেকে, পৃথিবী থেকে, ওই 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 কাঠামোর, তাহলে এটার নাম হবে হচ্ছে টি। এখন প্রশ্ন হচ্ছে, তা আমি বললাম যে তোমার বয়স, আমি দেখলাম তুমি 25 বছর বয়সে ডিউক তুমি যাত্রা শুরু করেছিলা, এখন তুমি ফিরে আসটা 30 বছর পর। আমি বলতেছি ডিউককে তোমার বয়স এখন হয়েছে 55। আমার বয়স যা ছিল, মনে করো আমার বয়স যা ছিল, আমার বয়সের সঙ্গে আরো 25 যোগ করে দিলাম, আমার বয়স হয়েছে এত। ডিউক বললেন যে দেখেন, আপনি আপনার ঘড়ি দিয়ে আপনার বয়স হিসাব করতে পারেন, কিন্তু আপনি আপনার ঘড়ি দিয়ে আমার বয়সটা, প্রকৃত বয়স হিসাব করতে পারেন না। আমার বয়সটা, ডিউক বলছে, কিন্তু ডিউকের কথা বলছি, ডিউক বলছে যে আমার বয়সটা কতটুকু বৃদ্ধি পেয়েছে বা পরিবর্তন হয়েছে, আমি আমার ঘড়ির অনুসারে করতে চাই। অর্থাৎ প্রকৃত বয়স বৃদ্ধিটা আমি যদি ডিউকের হিসাব করতে চাই, ডিউকের বয়স কত হবে প্রকৃত বয়সটা যদি হিসাব করতে চাই, তাহলে ডিউকের ঘড়ি অনুসারে হিসাব করতে হবে। তো ডিউক যদি তার বয়সটা নিজের ঘড়ি অনুসারে হিসাব করতে চাই, সেই হিসাবের নাম দিব আমরা টি নট। কারণ ডিউক যেখানে আছে, যে কাঠামোতে আছে, রকেটের মধ্যে, মনে করো রকেটের মধ্যেকার ঘড়ি দিয়ে ডিউক তার নিজের বয়সটা কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা হিসাব করতে চাই। অর্থাৎ ডিউকের প্রকৃত বয়স যে বৃদ্ধি, সেটার নাম দিব আমরা টি নট। ডিউক, ডিউক এর প্রকৃত বয়স বৃদ্ধি, বয়স বৃদ্ধি হবে হচ্ছে টি নট, তাই না? ডিউক তার বয়সটা হিসাব করতে চায় তার ঘড়ি অনুসারে। দেখো, তার বয়স, তার ঘড়ি, তার কাঠামোতে হিসাব করতে চায়, অবশ্যই নট, অবশ্যই নট। আমি এখান থেকে অন্য জায়গার অন্য কাঠামোর বয়স হিসাব করে দেখলাম 30 বছর পর সে ফিরে এসেছে, সুতরাং এটা অবশ্যই আপেক্ষিক। আপেক্ষিক হচ্ছে 30 বছর। তাহলে আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যেটা আমরা স্টাডি করেছি, সূত্র মুখস্থ অবশ্যই করবো, টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস, অনেক ধীরে করে বুঝিয়েছি, কিন্তু না বোঝার কোনো কারণ নেই, না বোঝার কোনো কারণ নেই, ঠিক আছে? না বোঝার কারণ নেই, আমি আর প্রশ্নও করবো না যে বুঝছো কি বুঝো নাই, না বুঝলে নাই। অতএব টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার, ঠিক আছে? এটা আমাদের সূত্র, এটা মুখস্থ করতে হবে। তো দেখো সূত্রের চেহারাটা, ওই ভরেরটাও যা, এটাও কিন্তু একই রকম চেহারা, কিন্তু দৈর্ঘ্যটা একটু কম বেশি, দৈর্ঘ্যটা একটু অন্যরকম আছে। এটা নিয়ে একটু দুটা কথা বলতে চাই এখন, এটা নিয়ে এখন আলোচনা করব, ঠিক আছে? তো বুঝতেই পারছো যে 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার ইজ গ্রেটার দেন লেস দেন 1, অতএব টি এর মানটা অবশ্যই টি নট এর চাইতে বড় হবে। টি নট এর মান, টি এর মানটা হচ্ছে টি নট এর মান বড় হবে, ঠিক আছে? আর আমি যে পরিমাপটা করব এখান থেকে বয়সের, সেটার পরিমাপটা বড় হবে, ঠিক আছে? এখন খেয়াল করো তো, মনে করো এখানকার হিসাব হচ্ছে টি, আর ডিউক হিসাব করলো টি নট, টি নটটা কম, তার মানে তার বয়স বৃদ্ধি পেয়েছে কম। আমি বললাম তোমার বয়স বৃদ্ধি পেয়েছে 30 বছর, ভালো করে কথাটা এবার খেয়াল করবা। আমি বললাম তোমার বয়স বৃদ্ধি পেয়েছে ডিউক 30 বছর, ডিউক বললো না আমার বয়স বৃদ্ধি পেয়েছে 20 বছর। তার মানে কি, ডিউকের ঘড়ি আস্তে, ডিউকের কাছে ঘড়িটা আস্তে আস্তে চলেছে, তাই তার বয়স বৃদ্ধি হয়েছে কম পরিমাণ, 20 বছর বয়স মাত্র বৃদ্ধি পেয়েছে। আমি হিসাব করে দেখেছি কি আমার বয়স বৃদ্ধি পেয়ে গেছে 30 বছর, মানে কি আমার ঘড়িটা জুড়ে জুড়ে চলেছে। আমরা কি বলতে পারি না যে গতিশীল অবস্থায় ঘড়ি আস্তে চলে? তাহলে আমরা বলতে পারছি এবার, গতিশীল অবস্থায় ঘড়িটা আস্তে চলে। আস্তে চলে মানে কি, সময়টা আস্তে আস্তে অতিবাহিত হয়, আস্তে আস্তে অতিবাহিত হয়, আস্তে আস্তে অতিবাহিত হয়। ফিল করে পড়াশোনা করো। গতিশীল অবস্থায় ঘড়িটা আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে, আমি আঙ্গুল ঘুরাচ্ছি, আস্তে আস্তে অতিবাহিত হচ্ছে। এখানে ঘড়িয়ে দেখো জুড়ে জুড়ে অতিবাহিত হচ্ছে, ঠিক আছে? এই জন্য আমার কাছে মনে হচ্ছে ডিউকের বয়স 20 বছর বেড়ে গেছে, 30 বছর বেড়ে গেছে। ডিউকের কাছে মনে হচ্ছে না, আমার বয়স, ডিউকের বয়সটা হচ্ছে মাত্র 20 বছর বেড়েছে। তার মানে কি ডিউকের ঘড়িটা আস্তে আস্তে চলছে। এখন এই যে ডিউকের ঘড়িটা আস্তে আস্তে চলছে মানে কি, 1 বছর হতে অনেক বেশি সময় লেগেছে, 2 বছর হতে অনেক বেশি সময় লেগেছে।
2 বছর হতে অনেক 2 বছর হতে অনেক বেশি সময় লেগেছে। 3 বছর হতে অনেক বেশি সময় লেগেছে। 1 ঘন্টা হতে বেশি সময় লেগেছে। 1 দিন হতে বেশি সময় লেগেছে। ডিউকের বেশি সময় লেগেছে বলে কিন্তু তার বয়সটা আস্তে আস্তে বেড়েছে। তাহলে 1 বছর হতে যে বেশি সময় লেগেছে, এই জন্য এই বিষয়টাকে বলা হচ্ছে কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন। আস্তে আস্তে অতিবাহিত হচ্ছে সময়। ঠিক আছে? এই জন্য এটাকে কাল দীর্ঘায়ন, মানে 1 ঘন্টা হতে অনেক সময় লেগেছে, 2 ঘন্টা হতে অনেক সময় লেগেছে, 1 মিনিট হতে এখানে 1 মিনিট হতে তাড়াতাড়ি হয়ে গেছে 1 মিনিট। এই যে এখানে গতিশীল অবস্থায় আস্তে 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 ঘড়ি চলছে। তার মানে কি 1 ঘন্টা হতে অনেক বেশি সময় লেগেছে। এই বিষয়টাকে বলা হচ্ছে কাল দীর্ঘায়ন। ওকে? তো বুঝতে পারলাম কাল দীর্ঘায়ন বিষয়টা কি। সংজ্ঞাটা পড়ে নিবা। সংজ্ঞাটা তো আমরা বুঝতেই পারছি। কাল দীর্ঘায়নের সংজ্ঞাটা হচ্ছে ছোট করে বলো তো। ঠিক আছে? যে গতিশীল অবস্থায় ঘড়ি আস্তে আস্তে কি বলে অতিবাহিত হয়। গতিশীল ঘড়ি স্থির অবস্থার তুলনায় আস্তে চলে। এই অবস্থাটাকে বলা হচ্ছে কাল দীর্ঘায়ন। ঠিক আছে? বইয়ের সংজ্ঞাটা মনে হয় একটু কঠিন মনে হবে তোমার কাছে। গতিশীল ঘড়ি নিশ্চল ঘড়ি অপেক্ষা আস্তে চলে, এই বিষয়টাকে বলা হচ্ছে কাল দীর্ঘায়ন বা সময়ের আপেক্ষিকতা। ওকে? তাহলে এখন আমি এখানে আবারও বলে নিচ্ছি, পর্যবেক্ষককে মনে থাকবে না কিন্তু পর্যবেক্ষক এখানে কিন্তু এটা খুব ঝামেলা দেয়। ঠিক আছে? তো পৃথিবীর পঞ্জিকা অনুসারে যে সময়টা অতিবাহিত হবে সেটার নাম কিন্তু টি নট। টি নট না, টি। আর যার আমি সময় হিসাব করব, যার বয়স হিসাব করব, যার বয়স হিসাব করব, তার ঘড়ি অনুসারে সেই বয়সটা যদি হিসাব করি সেটার নাম দিব আমরা টি নট। টি নট। ঠিক আছে? ওকে। এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে টি এর মান টি ইজ ইকুয়াল টু যদি আমার টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার হয়। খেয়াল করো, দুটা বিষয় খেয়াল করবা। তো এখানে ঝামেলাটা কোথায় লাগে? ভি ইজ ইকুয়াল টু সি হলে, ভি ইজ ইকুয়াল টু সি হলে কি বসাবো দেখো, টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস 1 একবার লিখলাম। তো টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইড বাই 0। খেয়াল করো দুইটা কথা, আমি দুইটা সমীকরণ লিখবো এখান থেকে, দুই ভাগে ভাগ করে ফেললাম। তাহলে এখান থেকে যদি বলি যে টি নট ইজ ইকুয়াল টু কত হবে, টি নট ইজ ইকুয়াল টু 0 হবে, তাই না? এই যে টি নট। এবার যদি বলি টি ইজ ইকুয়াল টু কত হবে, টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে। এই দুটার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স একটু বলি, যেহেতু আপেক্ষিকতা আমরা পড়ছি, ফিজিক্যাল সিগনিফিকেন্স একটু বলে দিই। ঠিক আছে? টি পরিমাপ করেছে কে বলো তো? এই টি কে পরিমাপ করেছে? পৃথিবীর পর্যবেক্ষক। পৃথিবীর পর্যবেক্ষক। পৃথিবীর পর্যবেক্ষক ওই ডিউকের সময়টা হিসাব করেছে। আর এটা হচ্ছে ডিউক নিজে হিসাব করেছে। এটা হচ্ছে ওই ডিউক নিজে হিসাব করছে, অর্থাৎ গতিশীল অবস্থার পর্যবেক্ষক। গতিশীল অবস্থায় রকেটের পর্যবেক্ষক, রকেটের মধ্যকার, রকেট বলে দিলাম উদাহরণস্বরূপ, রকেটের মধ্যকার ডিউক লিখেছি আমরা, রকেটের মধ্যকার পর্যবেক্ষক। ঠিক আছে? দেখো তো কার কাছে কি মনে হবে, খেয়াল করে দেখো, সুন্দর করে খেয়াল করো, পড়ছি একটু শিখে ফেলি, মনের মধ্যে যেন কনফিউশন না থাকে। এই যে আমি আমি পৃথিবীর পর্যবেক্ষক মানে কি, আমি দেখবো যে ডিউকের বয়স অসীম সংখ্যক বেড়ে গেছে, অনেক বেশি বেড়ে গেছে, মনে করো কোটি কোটি বছর বেড়ে গেছে, আমি দেখবো পৃথিবী থেকে। ডিউক দেখবে ডিউকের ঘড়ি একবার স্থির হয়ে গেছে, তার কোনো বয়স বৃদ্ধি হয় নাই, তার কোনো বয়স বৃদ্ধি হয় নাই। আর ডিউকের বয়স ছিল কত? 25। তার বয়স কত আছে? 1 লক্ষ বছর পর সে ফিরে আসলো, 1 লক্ষ পর ফিরে তার বয়স কত আছে? 25ই আছে। কোন অবস্থায়? যদি ডিউক যে মহাকাশযানে চড়ে আছে সেই মহাকাশযানের গতিটা যদি আলোর বেগে গতিশীল হয়, তাহলে লিউকের গতিটা থেমে যাবে, লিউকের বয়সটা থেমে যাবে, লিউকের কাছে সময়টা থেমে যাবে। তাহলে আলোর বেগে গতিশীল হলে বস্তু, আলোর বেগে গতিশীল হলে সময় স্থির হয়ে যায়। আলোর বেগে গতিশীল হলে সময় স্থির হয়ে যায়। কথাটা কিন্তু আমরা শিখলাম। এই যে টি নট মানে কি? টি নট মানে ডিউক নিজেই তার ঘড়ি থেকে পরিমাপ করবে। ডিউক দেখলো তার বয়স বৃদ্ধি নাই, 0। তার মানে কি বয়সটা, তার সময়টা থেমে গেছে, সময়টা থেমে গেছে। ইন্টারস্টেলার মুভিতে এটা দেখিয়েছে কম বেশি, সন্তানের সাথে বাবার,
এবার টি টাইম টি ইনফিনিটি মানে কি, পৃথিবীতে যে বসে আছে সে দেখছে অসংখ্য সময় সে কাটা আসছে। মনে করো আমি ছোট করে বলি, আমাদের জীবন তো আর অত বড় না। মনে করো আমি বললাম যে 50 বছর পর সে ফিরে আসছে। ডিউক এসে বললো আমার বয়স ছিল 25, আমার বয়স 25ই আছে। হিসাব নিকাশ করে বুঝাই দিল যে আমার বয়স ছিল 25, আমার বয়স ছিল 25ই আছে। আর পৃথিবীর পর্যবেক্ষক বলছে না তোমার বয়স হচ্ছে 80 বছর বেড়ে গেছে। তাহলে কোনটা ট্রু? এইটা ট্রু, কারণ ডিউকের বয়স ডিউক নিজে হিসাব করবে। ডিউকের কাছে আলোর বেগে গতিশীল হয়েছিল ডিউক, তাই ডিউকের বয়সটা স্থির হয়ে গেছে, সময়টা স্থির হয়ে গেছে, তাই ডিউকের বয়স আর বাড়ে নাই। এখানে উল্টা একটা প্যারাডক্স আছে, ওটা আমরা ওটাতে আমি আর যাবো না। এটাই আমি অনেক বেশি করে কথা বললাম, যেহেতু সময় নিয়ে একটু ঝামেলায় পড়ে যাই আমরা অনেক সময়। এবার আসো, তো আমরা যদি একটা উদাহরণ নিই ছোট করে, 25 বছর বয়সে, 25 বছর বয়সে, হ্যাঁ, ডিউকই লিখলাম। ডিউক আর আলোর বেগের 80% বেগে, আচ্ছা 80% বেগে নিই, বারবার তো আমি ওরকম নিচ্ছি, আলোর বেগের 80%, ঠিক আছে, 0.8 সি বলতে পারি, অবলিক দিলাম 0.8 সি, আলোর বেগের 80% বা এত বেগে, হ্যাঁ, গতিশীল একটি মহাকাশযান চলে, গতিশীল একটি মহাকাশ মহাকাশযানে চড়ে মহাকাশ ভ্রমণে বের হলেন। মহাকাশ ভ্রমণে বের হলেন, একটু কথা এখানে একটু বলে দিব, ঠিক আছে। এবং এখানে দুইটা কথা পৃথিবীর পঞ্জিকা অনুসারে কথাটা লেখা থাকতেও পারে, এবং দেখো, এবং এখানে দুইটা কথা কিন্তু ভালোভাবে খেয়াল করো, এবং পৃথিবীর পঞ্জিকা অনুসারে, এখানে পৃথিবীর পঞ্জিকা অনুসারে 30 বছর পর ফিরে আসলেন। 30 বছর পর ফিরে আসলেন, ঠিক আছে। আমাদের প্রশ্ন হচ্ছে ডিউকের ডিউকের প্রকৃত বয়স কত হবে? প্রকৃত বয়স কত হবে? ঠিক আছে। যারা যুক্ত আছো, যে কয়জন যুক্ত যারা আছো, এখনই এই চ্যাপ্টার গুলা পড়া তোমার আমার সাথেই রিভিশন হয়ে যাচ্ছে। আলাদা করে তোমাকে বসে আর পড়ার দরকার মনে হয় না যে হবে এগুলো, কারণ আগেও 2-3 বার করে পড়িয়েছি, আবারও ওই আগের মতো করেই পড়াচ্ছি। অত সংক্ষিপ্ত ভাবেই যে একেবারে উড়ে উড়ে যাচ্ছে বিষয়টা এরকম না। এটা যেহেতু আমার সময়, যেখানে আমার সময় বেশি দেওয়া দরকার সেই টপিকে আমি সময় বেশি দিচ্ছি, ওকে, আর যেখানে আমার লাগবে না সেখানে দিচ্ছি না। খেয়াল করো যে আমার হচ্ছে 25 বছর বয়স ছিল ডিউকের, সে আলোর বেগের 80% বেগে অথবা 0.8 সি বেগে গতিশীল একটি মহাকাশযান চড়ে মহাকাশ ভ্রমণে বের হলেন, এবং পৃথিবীর পঞ্জিকা অনুসারে, এই কথাটাকে একটু হাইলাইট করছি আমি, ঠিক আছে, এই কথাটাকে একটু হাইলাইট করছি। পৃথিবীর পঞ্জিকা অনুসারে সে 30 বছর পর ফিরে আসলো। বলতো এখানে টি কোনটা আর টি নট কোনটা? আমি কিন্তু ডিউকের প্রকৃত বয়স চেয়েছি, ডিউকের আমি প্রকৃত বয়স চেয়েছি, তাহলে এখানে টি এর মানটা হবে, পৃথিবীর পঞ্জিকা অনুসারে যে সময়টা পরিমাপ করব আমরা তার নাম দিয়েছি আমরা টি, টি ইজ ইকাল টু 30 বছর। এটা কি সবাই বুঝতে পেরেছ? পৃথিবী থেকে আমি ডিউকের বয়সটা হিসাব করেছি, যে ডিউক 30 বছর পর ফিরে আসছো, তাহলে আমি পৃথিবী থেকে ডিউকের বয়স হিসাব করেছি, ডিউক কোন কাঠামোতে ছিল? মহাকাশযান বা রকেটের কাঠামোতে ছিল। তাহলে আমি এখান থেকে ডিউকেরটা হিসাব করেছি, তাই সেটা হবে টি, সেটা আপেক্ষিক, আপেক্ষিক। আর প্রকৃত কোনটা? প্রকৃত সবসময় টি নট, টি নট, এম নট, এল নট, তাহলে টি ইজ ইকাল টু হোয়াট? আর আমরা যেটা এখানে ভি নিয়েছি, ভি ইজ ইকাল টু আলোর বেগের 80% বেগ, 80% অফ সি বা 0.8 সি। এরকম যখন হবে, সি এর মানটা বের করার দরকার হয় না, এভাবে রেখে দিলে আমরা হিসাব নিকাশ করতে আমাদের সুবিধা হয়। কিরকম? তো দেখাই আমি, যে আমাদের সূত্র হচ্ছে টি ইজ ইকাল টু টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, বা টি নট ইজ ইকাল টু টি রুট ওভার 1 মাইনাস, একবারে মানটা বসে দিচ্ছি, ভি এর মানটা হচ্ছে 0.8 সি, এই যে 0.8 এর উপর স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার ইজ ইকাল টু টি নট ইজ ইকাল টু, টি এর মানটা একটু 30 লিখলাম, আর রুট ওভার 1 মাইনাস 0.64, সি স্কোয়ার কেটে যাবে, তো আমরা পাবো হচ্ছে টি নট ইজ ইকাল টু 30 ইন্টু 1 মাইনাস 6.6, 6×3 = 18, 80 বছর, 18 বছর। তা দেখো, ডিউকের বয়স হওয়ার কথা ছিল, ডিউকের বয়স হওয়ার কথা ছিল আমার অনুসারে বা পৃথিবীর পর্যবেক্ষকের অনুসারে 25 যোগ হচ্ছে 25 যোগ হচ্ছে 30, 25 যোগ হচ্ছে 30, 55 বছর। কারণ 25 বছর বয়সে সে যাত্রা শুরু করেছে, 30 বছর পর ফিরে আসছে আমার হিসাবে, পৃথিবীর হিসাবে, তো তার বয়স হওয়ার কথা ছিল কি 55 বছর, বুড়া হয়ে যাওয়ার কথা একেবারে, তাই না? কিন্তু ডিউকের হিসাবে
ডিউক তার ঘড়ি দিয়ে হিসাব করে দেখলো তার বয়স বৃদ্ধি পেয়েছে মাত্র 18 বছর। 18 বছর, তার মানে তার বয়স 25 + 18, 43 বছর, মোটামুটি ইয়াং এর মধ্যেই আছে। ঠিক আছে, 43 বছর। সুতরাং ডিউকের প্রকৃত বয়স হবে, অর্থাৎ প্রকৃত বয়স হবে, দেখো তো, প্রকৃত বয়স হবে হচ্ছে 25 বছর বয়সে যাত্রা শুরু করেছিলেন ডিউক ভদ্রলোক, প্লাস হচ্ছে 18 সমান সমান হচ্ছে 43 বছর, সমান সমান 43 বছর। ঠিক আছে, অঙ্ক না বোঝার কোনো কারণ নাই। এটা গেল। এখন এখানে একটা কথা বলে রাখি, এখানে যদি একটু ঘুরে দিতাম, আমি একটু ঘুরে দিচ্ছি, দেখো পৃথিবীর পঞ্জিকা হাইলাইট করেছে এখানে এই কারণেই, পৃথিবীর পঞ্জিকার জায়গায় আমি লিখে দিলাম, পৃথিবীর পঞ্জিকার জায়গায় আমি লিখে দিলাম যে ডিউকের ঘড়ি অনুসারে 30 বছর পর ফিরে আসতেন। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে ডিউকের বয়স চাবো না আমি, এখানে চাইবো হচ্ছে পৃথিবীর পর্যবেক্ষকের কাছে ডিউকের বয়স কত মনে হবে। আমি একটু দেখাচ্ছি, একই অঙ্ক লিখলাম, ওই একই অঙ্ক লিখলাম যে 25 বছর বয়সে যদি একটু ঘুরাইয়া দেয়, 25 বছর বয়সে ডিউক 0.8 সি বেগে গতিশীল মহাকাশযানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন এবং এবং তার নিজের ঘড়ি অনুসারে 30 বছর পর ফিরে আসলেন, 30 বছর পর ফিরে এলেন। ঠিক আছে, এবার আমাদের প্রশ্ন হচ্ছে পৃথিবীর পর্যবেক্ষকের কাছে তার বয়স কত হবে, কত মনে হবে। উল্টা প্রশ্ন, ডিউকের কাছে কত বয়স মনে হবে সেটা তার বলার, ওটা তো প্রশ্নই হয় না আসলে। ডিউকের বয়স ছিল কত, 25, ডিউকের ঘড়ি অনুসারে কত বছর পর ফিরে আসছে, 30, 30 আর 25 কত বয়স হবে তার। ডিউকের ঘড়ি অনুসারে তার বয়স হবে 55 বছর, তার প্রকৃত বয়স 55 বছর হবে, তার প্রকৃত বয়স কত হবে, 55 বছরই হবে, তার প্রকৃত বয়স 55 বছরই হবে। কারণ তো সে এখান থেকে 25 বছর বয়সে যাত্রা শুরু করেছে, তার ঘড়ি অনুসারে সে 30 বছর পর ফিরে আসছে, তার তার তো তার বয়স তো সে নিজে হিসাব করছে, তার মানে তার বয়স হবে 30 + 25, 55 বছর। ওকে, ভালো কথা। পৃথিবীর পর্যবেক্ষকের নিচর, পৃথিবীর পর্যবেক্ষকের কাছে পর্যবেক্ষকের কাছে কাছে ডিউকের বয়স কত মনে হবে, কত হবে, কত মনে হবে বা কত হবে, যাই হোক, যাই লিখলাম। এখন বলো তো এই 30 বছরটা কিসের নাম হবে বলো দেখি, টি নাকি টি নট, একদিন বলো তো দেখি। হবে, কারণ তার ঘড়ি অনুসারে সে নিজের বয়সটা হিসাব করেছে। এই দেখো, এখানে যখন পৃথিবীর পঞ্জিকা অনুসারে 30 বছর পর ফিরে আসলেন, তখন কিন্তু আমি পৃথিবীর পঞ্জিকা মানে পৃথিবীর ব্যক্তি হিসাব করেছে, তাহলে মানে টি এর মান হচ্ছে 30। এখন কিন্তু পৃথিবীর পর্যবেক্ষক না, সে নিজের ঘড়ি অনুসারে হিসাব নিকাশ করতে, এটার নাম হবে টি নট। টি নট ইজ ইকুয়াল 30। আমরা এখন টি বের করতে চাই, আর ভি এর মান হচ্ছে 0.8 সি। হিসাব করে দেখি, টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইড বাই রুট আবার হচ্ছে 1 মাইনাস, একবারে বসায় দিচ্ছি 0.8 সি এর পুরো হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে সি স্কয়ার। ঠিক আছে, অনেক সময় নেই কিন্তু সময়ের আপেক্ষিকতা পড়ালাম ডিভিশন ক্লাসেও। টি নট এর মান কত, রুট আবার হচ্ছে 1 মাইনাস 0.64, তো আমরা পাচ্ছি টি ইজ ইকুয়াল টু টি নট এর মান হচ্ছে 30 ডিভাইড বাই হচ্ছে 0.64, তার মানে 0.6, তো আমরা কত পাচ্ছি, টি ইজ ইকুয়াল টু 50 পাচ্ছি, 50 বছর। তাহলে আমার কাছে বা পৃথিবীর পর্যবেক্ষকের কাছে ডিউকের বয়স মনে হবে 30, না 30 কেন, 25, 25 যোগ হচ্ছে 50, অর্থাৎ 75 বছর, 75 বছর। ঠিক আছে, পৃথিবীর পর্যবেক্ষকের তার বয়স মনে হবে, পৃথিবীর পর্যবেক্ষকের কাছে না বোঝার কোনো কারণ নেই, একেবারে আস্তে ধীরে পড়াইছি, কাছে বয়স হবে, ডিউকের বয়স হবে। ঠিক আছে, ডিউকের বয়স সংক্ষেপে লিখলাম এখানে যে পৃথিবীর পর্যবেক্ষকের কাছে ডিউকের বয়স মনে হবে 75 বছর। ডিউকের কাছে ডিউকের বয়স কত মনে হবে, 30 যোগ 25, 55 বছর। ঠিক আছে, 55 আর ওখানে 75, দেখো আমরা আর এটার মধ্যে থেকে বের হলাম। এবার আসে হচ্ছে শক্তি, ভর শক্তি রূপান্তর সমীকরণ। তোমাদের যেহেতু প্রতি বেলা ক্লাস নিচ্ছি, যার কারণে আমি এত তাড়াহুড়া করে নিচ্ছি না, মানে একটু আস্তে ধীরে পড়াচ্ছি, যেন তোমাদের এই যারা জয়েন আছো কষ্ট করে, হ্যাঁ, তারা যেন এই আমার সাথে সাথে তোমাদের রিভিশনটা সুন্দরভাবে হয়ে যায়, অতিরিক্ত যেন সময় তোমাকে আবার না দিতে হয় এটার পিছনে, এটাই চেষ্টা করছি।
ভর শক্তি রূপান্তর সমীকরণ। রিভিশন গুলো ভালো হওয়ার কথা। ভর শক্তি রূপান্তর সমীকরণ, ঠিক আছে। এই কথাটার মর্ম কথা হচ্ছে যে কোনো পরিমাণ ভরকে শক্তিতে রূপান্তর করা যেতে পারে। নাম হচ্ছে আইনস্টাইনের সেই বিখ্যাত E=mc² সমীকরণের কথা বলছি। E= সেই বিখ্যাত mc²। এটার নাম হচ্ছে মোট শক্তি। হ্যাঁ, এটার নাম হচ্ছে মোট শক্তি, ঠিক আছে। তাহলে মোট শক্তি কত হবে? তো m ভরের একটা শক্তি, m ভরের শক্তি রূপান্তর, ঠিক আছে। যে ভর, যে কোনো পরিমাণ ভরকে শক্তিতে রূপান্তর করা যেতে পারে, এটা এই জন্য এটাকে বলা হচ্ছে ভর শক্তি রূপান্তর সমীকরণ। এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভর এবং শক্তি ভিন্ন কোনো জিনিস না, একই জিনিসের দুইটা ভিন্ন ভিন্ন সত্তা মাত্র। মানে দেখতে ভিন্ন লাগতেছে, জিনিস একই, দেখতে ভিন্ন লাগছে কিন্তু জিনিস কিন্তু একই, ভর এবং শক্তি। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত আমরা আগে বলতাম না শক্তির নিত্যতার সূত্র, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। আসলে কথাটা একটু মিথ্যা আছে। সত্য কথাটা হবে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি শুধু না, ভর এবং শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। ভর এবং, কারণ ভরও যা শক্তিও তাই, ভরও যা শক্তিও তাই, ঠিক আছে। ভর এবং শক্তি একই জিনিসের আলাদা আলাদা সত্তা মাত্র। যাই হোক, এত বিশ্লেষণীয় দিকে আমরা যাব না, গবেষণামূলকের দিকে যাব না আমরা, ঠিক আছে। এটা যারা হচ্ছে স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, অনেক বড় বড় পড়াশোনা করবে রিলেটিভিটি নিয়ে, তারা এটা নিয়ে গবেষণা করবে, ঠিক আছে। আমরা এটুকু জিনিস আমরা শিখলাম। তো এই মোট শক্তির মধ্যে দুটা জিনিস আছে। এই মোট শক্তির মধ্যে আছে হচ্ছে, এটার মধ্যে আছে হচ্ছে স্থির ভর শক্তি আছে, স্থির ভর শক্তি আছে, আর হচ্ছে আছে হচ্ছে গতি শক্তি আছে। হ্যাঁ, গতি শক্তি আছে। ভালো করে খেয়াল করবা, যখন আমাকে প্রশ্ন করবে শুধুমাত্র যে এত পরিমাণ ভরকে শক্তিতে রূপান্তর করো, তখন আমি E=mc² বসাবো। কিন্তু আমাকে যখন দুইটা ভরের কথা আসবে, তখন কিন্তু আমাদের মধ্যে একটা স্থির ভর শক্তি, এটার নাম হচ্ছে m0c², আর এটার নাম দিলাম হচ্ছে টি। আপেক্ষিক গতিশক্তির নাম দিলাম হচ্ছে টি বা ই কে দিতে পারো, আমি অবলিক দিলাম, টি বা ই কে দিতে পারো। টি দিলে একটু সুবিধা হয়, তাহলে আমাদের একটু ডিফারেন্সিয়েট করতে সুবিধা হয়। ডিফারেন্সিয়েট করবো আমরা। নিউটনীয় বলবিদ্যা অনুসারে গতিশক্তিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করি, আর আপেক্ষিক গতিশক্তিকে প্রকাশ করবো আমরা টি দ্বারা। তবে টি বা ই কে যা কিছু দ্বারা তুমি প্রকাশ করতে পারো, ঠিক আছে। তো আমরা আপেক্ষিক গতিশক্তিকে আমি টি দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা কি লিখতে পারি, যে টি প্লাস হচ্ছে m0c² হচ্ছে mc²। এটা আমরা প্রমাণ করে দেখিয়েছি, সকল ব্যাচে দেখিয়েছি এটা, আর এটা বিখ্যাত একটা সমীকরণ। এই সমীকরণটা আমরা এই জন্য ডেরিভেশন করে দেখিয়েছি কিভাবে এটা আসে আসলে। তাহলে দেখো তো, এই টোটাল শক্তির মধ্যে কি কি আছে? মোট শক্তির মধ্যে আমাদের আছে হচ্ছে গতিশক্তি প্লাস হচ্ছে স্থির ভর শক্তি। একটু মনে রাখার বুদ্ধিটা দেখো, আগে আমরা বলেছিলাম না বিভব শক্তি যোগ গতিশক্তি, মনে রাখার জন্য বলি একটু, গতিশক্তি যোগ বিভব শক্তি, এখন কিন্তু আর গতিশক্তি বিভব শক্তি না, এখন গতিশক্তির সাথে স্থির ভর শক্তি। তো অনেক সময় হয় কি, আমাদের গতিশক্তিটা বের করতে বলে, তাহলে আমরা mc² বিয়োগ হচ্ছে m0c², ঠিক আছে। mc² বিয়োগ m0c²। তুমি যদি আরো একটু ছোট করে লিখতে চাও, c² ইন্টু m বিয়োগ m0। তবে আমার মনে হয় এটাই ভালো মনে রাখা, যে mc² বিয়োগ হচ্ছে m0c²। c² ইন্টু m মাইনাস m0 থেকে এটা মনে রাখা সহজ, mc² বিয়োগ হচ্ছে m0c²। আর প্রথম কথা হচ্ছে ই মানে হচ্ছে মোট শক্তি, মোট শক্তির মধ্যে কি আছে? মোট শক্তির মধ্যে আছে হচ্ছে গতিশক্তি, ভর হচ্ছে স্থির ভর শক্তি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার, তাহলে এখানে যখন আমি দুইটা ভরের কথা আসবে, একটা ভরের নাম স্থির ভর, একটা ভরের নাম হচ্ছে গতিশীল অবস্থায় ভর, ঠিক আছে। একটা ভর স্থির ভর, একটা ভর হচ্ছে গতিশীল। যখন একটা ভরের কথা বলবে, তখন ওটাকে আমরা স্থির ভর কল্পনা করব। আবার বলছি, আমাকে যখন বলবে যে একটা ভর, তখন ওটাকে আমরা মনে মনে স্থির ভর কল্পনা করব। উদাহরণ আমি যদি দিয়ে দিই, দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা আমার কমপ্লিট, এটা কমপ্লিট। এটাকে বলা হচ্ছে আপেক্ষিক গতিশক্তি, মনে যেন থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার করে নিই, এটা পরীক্ষায় আসে। আপেক্ষিক গতিশক্তি মানে টি বের করতে হবে আমাকে কিন্তু, হ্যাঁ। আপেক্ষিকতা অনুসারে গতিশক্তি বের করতে হলে আমাকে টি বের করতে হবে। এবার যদি বলে যে নিউটনিয়ান গতিশক্তি কত, চিরায়ত বলবিদ্যা অনুসারে গতিশক্তি কত, চিরায়ত বলবিদ্যা, চিরায়ত বা ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে চিরায়ত বলবিদ্যা বা চিরায়ত পদার্থ বিজ্ঞান, যা পুরাতন যা কিছু, অন্য কথা আপেক্ষিক বাদে যা কিছু বলবে আমরা চিরায়ত ধরে নিব। নিউটনিয়ান ফিজিক্স বলতে পারে, গ্যালিলিয়ান ফিজিক্স বলতে পারে, চিরায়ত পদার্থ বিজ্ঞান বলতে পারে, চিরায়ত বলবিদ্যা বলতে পারে। চিরায়ত বলবিদ্যা অনুসারে গতিশক্তি হবে কত? হবে হাফ m নট v²। মনে রাখবো আমরা হাফ m নট v², কিন্তু আমরা কিন্তু
হাফ এম ভি স্কয়ার বলবো না। হাফ এম ভি স্কয়ার বলতে পারি, সমস্যা নাই, হাফ এম ভি স্কয়ার বলতে পারি, সমস্যা নেই, কিন্তু এটা স্থির ভর হতে হবে। কিন্তু যেহেতু এখানে দুইটা ভরের এখানে ঝামেলা, দুইটা ভরের ঝামেলা, তাই এখানে আমরা চিরায়ত বলবিদ্যা অনুসারে গতি শক্তিটাকে আমরা হচ্ছে, গতি শক্তিকে আমরাকে ইকে লিখবো, ইকে লিখবো, ইকে ইজিক্যাল টু কত লিখবো, হাফ এম নট ভি স্কয়ার। কিন্তু যেহেতু এখানে দুইটা ভর আছে, একটা স্থির ভর, একটা গতিশীল অবস্থায় ভর। আর স্থির ভর এবং গতিশীল অবস্থায় ভর যদি এই কনসেপ্টটা কোনো অঙ্কের মধ্যে না থাকে, তাহলে কিন্তু এই চিরায়ত বলবিদ্যা অনুসারে গতিশক্তি কত হবে বা আপেক্ষিক গতিবিদ্যা অনুসারে কত হবে, এটা কিন্তু আসবেই না প্রশ্নের মধ্যে। সুতরাং যেখানে আমার চিরায়ত বলবিদ্যা অনুসারে গতিশক্তি বের করতে বলবে, মনে রাখবা সেখানে অবশ্যই দুইটা ভর আছে উপস্থিত। একটা ভর হচ্ছে স্থির ভর, একটা ভর হচ্ছে গতিশীল অবস্থায় ভর। ঠিক আছে, তাহলে আপেক্ষিক গতিশক্তি হচ্ছে এইটা, এম সি স্কয়ার বিয়োগ এম নট সি স্কয়ার। আর চিরায়ত বলবিদ্যা অনুসারে গতিশক্তি হচ্ছে এইটা, হাফ এম নট ভি স্কয়ার, মনে যেন থাকে। এখন দেখো, আমি বললাম দুইটা প্রবলেম আমি দেখাচ্ছি, উদাহরণ দেখাচ্ছি। এটা খুবই সহজ, এটা খুবই সহজ। আমাদের পরীক্ষায় আসে যে এক এম এম ইউ ভরের সমতুল্য শক্তি কত, সমতুল্য শক্তি কত। দেখো তো এখন আমি কি লিখবো, শক্তি কত, এক এম ইউ ভরের সমতুল্য শক্তি কত। তখন তো আমার একটাই ভর, আমাকে তার বলে না যে এই ভরটা এত বেগে গতিশীল হলে তার শক্তি কত হবে, এটা কিন্তু বলে নাই এখন। তার মানে আমার একটাই ভর, আমি খালি শক্তি বের করব। তার মানে কি, আমি এখন কিন্তু দুইটা ভর নাই, দুইটা ভর না থাকলে কি একটা এম নট একটা এম লেখার আর কোনো দরকার আছে? না, দরকার নাই। এখানে আমি সরাসরি লিখবো E ইজিক্যাল টু এম সি স্কয়ার। ঠিক আছে, এই এক এম ইউ ভরটা স্থির আছে নাকি গতিশীল আছে এটা নিয়ে আমার আর এখন মাথায় ব্যথার কোনোই দরকার নেই, কোনোই দরকার নেই, কারণ এখানে তো বলে দিচ্ছে এক এম ইউ ভরের সমতুল্য শক্তি কত, তাহলে ইজিক্যাল টু এম সি স্কয়ার। এখানে আমার দুইটা তিনটা চারটা ভর তো আর নাই, বা দুইটা ভর নাই, তিনটা চারটা ভর থাকার প্রশ্নই ওঠে না। যাই হোক, এখন আমরা ইজিক্যাল টু লিখবো হচ্ছে এম, এম এর জায়গায় ওয়ান গুণ এক এম ইউ, সবাই আমরা জানি 1.66 গুণ 10⁻⁻27 কেজি গুণ হচ্ছে সি স্কয়ার, মানে হচ্ছে 3 গুণ 10⁸ হোল স্কয়ার। ভালো করে খেয়াল করো, এই যে উত্তরটা আমরা পাবো, উত্তরটা কত আসবে রে বাবা, একটু যদি দেখি, আমি একটু এটা একটু বলবো। 9 গুণ 10⁻16 গুণ হচ্ছে 1.66 গুণ 10⁻27 1.494 গুণ 10⁻10 এটা হচ্ছে জুল। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু অনেক সময় উল্লেখ করে দেয় যে ইলেকট্রন ভোল্ট আয়কে শক্তিটা বের করো, তখন কিন্তু আমাকে ইলেকট্রন ভোল্ট আয়কে এই পর্যন্ত অবশ্যই আসবো। আসার পরে কি লিখবো, 1.494 গুণ 10⁻10 লিখে একবারে এখানে ক্যালকুলেটর দিয়ে ভাগ করে এখানে কিন্তু উত্তর লিখে দিবা না, এটা কিন্তু কোনো ভালো প্রেজেন্টেশন হলো না। আমি দেখাবো কয় দ্বারা ভাগ করবো, ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দেখাবো। এই যে ভাগ করে কি করলাম, জুল টু ইলেকট্রন ভোল্টে গেলাম, এটা দেখাবো। কিন্তু আমি এই যে 1.6 গুণ 10⁻19 দ্বারা ভাগ করে ক্যালকুলেটরে করে এখানে সরাসরি লিখবো না, কিন্তু আমি কিন্তু এই লাইনটা অবশ্যই লিখবো, এই লাইনটা কিন্তু আমি অবশ্যই লিখবো, অবশ্যই লিখবো, টিক চিহ্ন দিলাম। লেখার পরে তারপর আমি ভাগ করে ক্যালকুলেটরে ভাগ করে দেখাবো। ভাগ হচ্ছে 1.6 গুণ 10⁻19 933 93375 3375। এটা যদি আমি একটু ইএনজি টিপি, 933.75, এই যে 933.75 গুণ 10⁻6 ইলেকট্রন ভোল্ট পেলাম। এবার আরো একটা কাজ হতে পারে, মেগা ইলেকট্রন ভোল্ট চাইতে পারে, তারপর আবারও লিখবো 933.75 গুণ 10⁻6 ভাগ হচ্ছে মেগা, মেগা মানে 10⁻6 দ্বারা ভাগ করে এখানে যখনই আমি ভাগ গুণ যোগ বিয়োগ যা করব ইউনিট চেঞ্জ করার ক্ষেত্রে, তখনই কিন্তু আমি ওই ইউনিটটা লিখে ফেলবো, আমি যেরকম লিখছি এরকম লিখে ফেলবা। তাহলে আমি 10⁻6 দিয়ে ভাগ করলে পাবো 933.75 মেগা ইলেকট্রন ভোল্ট। পরীক্ষায় প্রশ্নে এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। এক এম ইউ ভরের সমতুল্য শক্তি নৈবার থেকেও আসতে পারে, নৈবার থেকে তো মুখস্থই থাকলো 933 পয়েন্ট। আমরা মনে হয় অঙ্ক করেছিলাম, মনে আছে নাকি জানি না, ওই যে বন্ধন শক্তি বের করার সময় আমরা সরাসরি এক এম ইউ থাকলে 931.5 দ্বারা গুণ করে দিতাম, মনে আছে? মনে থাকার কথা, যত মেগা ইলেকট্রন ভোল্ট এইটা থেকে এভাবে আসে আসলে। তো স্যার ওখানে 931.5 দ্বারা গুণ করতেন, এখন 933 পয়েন্ট যে আসলো, আসলে এখানে কিছু মান বেশি আমরা কম বেশি নিই, এই যে এই কিছু মান কম বেশি, আলোর বেগ আসলে এত না, 2.97 গুণ 10⁸ 2.979 এরকম আর কি, এই জন্য একটু কম আসে আর কি। যাই হোক,
যখন আমরা সরাসরি মেগা ইলেকট্রন ভোল্ট এককে শক্তি বের করব তখন 931.5 দ্বারা গুণ করব, ঠিক আছে। তো আর আমরা যখন এভাবে বের করব তখন তো বের করে যা যা হিসাব নিকাশ করে আসে সেটা আমরা বসাবো। এটা গেল এক। যদি সরাসরি ভরকে শক্তিতে রূপান্তর করতে বলে তখন এটা। এবার আমি বললাম কি রে, আজকে তো ধরতেই পারলাম না। ফটো ইলেকট্রিক ইফেক্ট, ওটা ছোট, সময় লাগবে না, হয়তো বা 5-10 মিনিট লাগবে। তো এই ধরনের অঙ্ক আর আটকানোর কথা না, এই অঙ্ক আর আটকানোর কথা না। আচ্ছা, এবার দেখো যে আমরা বললাম যে 50 কেজি ভরের বস্তু, ভরের একটা বস্তু, ভরের একটি বস্তু, হ্যাঁ, কি বলবো, 0.8 c বেগে গতিশীল হলে, গতিশীল হলে তার ভর কত হবে, ভর কত হবে, বা তার শক্তি কত হবে, বা তার শক্তি কত হবে, খেয়াল করো, শক্তি কত হবে, শক্তি কত হবে, বা আর একটা লিখি, তার গতিশক্তি কত হবে, তার গতিশক্তি কত হবে। ওকে, তিন ধরনের প্রশ্ন আসতে পারে, ভর কত হবে, শক্তি কত হবে, শক্তি বলতে আমরা মোট শক্তি বুঝবো, আর গতিশক্তি কত হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে দেখো যে m ইজ ইকুয়াল টু m নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। তো m তো আমাদের দেওয়া নাই, বের করে নিতে হবে। তো এখন খেয়াল করো তো, কে পরিমাপ করবে কে পরিমাপ করবে না, অবজারভার কে, কোনো কিছুই উল্লেখ নাই। তাহলে আমরা ধরে নেব বাই ডিফল্ট যে পৃথিবীর পর্যবেক্ষক পরিমাপ করছে প্রথমে m নট ইজ ইকুয়াল টু 50 কেজি, আবার ওই পৃথিবীর পর্যবেক্ষকই গতিশীল অবস্থায় ভরটা পরিমাপ করছে হচ্ছে m। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। বস্তু যখন গতিশীল হবে, কে পরিমাপ করছে, ওই একজন অবজারভারই পরিমাপ করছে, সেটার নাম হচ্ছে পৃথিবীর অবজারভার, ঠিক আছে। এম এর মান কত, এম এর মান হচ্ছে 50 কেজি, ডিভাইড বাই হচ্ছে রুট ওভার হচ্ছে 1 মাইনাস 0.8 c এর উপর স্কয়ার ডিভাইড বাই হচ্ছে সি স্কয়ার ইজ ইকুয়াল টু 50 ডিভাইড বাই পাবো আমি হচ্ছে 0.6। এই 0.6 দ্বারা 50 কে ভাগ করলে কত হয় রে, 0.6 ভাগ হচ্ছে, সরি, 50 ভাগ হচ্ছে 0.6, 83.33, 83.33 কেজি হবে। ওকে, তার মানে এত হবে। এখন যদি তোমাকে বলা হয় শক্তি কত হবে, তাহলে আমরা এখন লিখবো ইজ ইকুয়াল টু এম সি স্কয়ার, বের করব। যদি বলে গতিশক্তি কত হবে, টি ইজ ইকুয়াল টু এম সি স্কয়ার বিয়োগ হচ্ছে এম নট সি স্কয়ার। এবার বললো যে আপেক্ষিক গতিবিদ্যা অনুসারে, সরি, নিউটনীয় বলবিদ্যা অনুসারে গতিশক্তি কত হবে, নিউটনীয় বলবিদ্যা অনুসারে গতিশক্তি কত, তুলনা করতে বললো, মনে করো নিউটনীয় বল বিদ্যা অনুসারে গতিশক্তি, বল বিদ্যা অনুসারে গতিশক্তি বলতো কত হবে, হাফ, এখানে কিন্তু দুইটা ভর আছে, হাফ এম নট ভি স্কয়ার, কিন্তু এখানে কিন্তু সি এর কোনো কারবার নাই, এটা হচ্ছে ই কে, ঠিক আছে। এটা গেল, আমরা বের করবো এখান থেকে হাফ এম নট এর মান কত 50, আর ভি স্কয়ার এর মান কত, যত বেগে গতিশীল হয়েছে, কত বেগে 0.8 ইন্টু সি, সি মানে 3 গুণ 10 টু দি পাওয়ার 8, এত বেগে সে গতিশীল হয়েছে। ভি এর মানটা আছে এখানে এত, হিসাব করে দেখবা টি এর মানটা বেশি হবে, টি এর মানটা অবশ্যই বেশি হবে, টি এর মানটা অবশ্যই বেশি হবে, হিসাব করবা হিসাব করবা হিসাব করবা, ঠিক আছে। এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে মোট শক্তি বা শক্তি, শক্তি বলতে আমরা মোট শক্তি বুঝাবো, এটা হচ্ছে গতিশক্তি, এটা হচ্ছে গতিশক্তি, এটা কিন্তু আপেক্ষিক গতিশক্তি, এই যে আপেক্ষিক লিখলাম, এটা হচ্ছে আপেক্ষিক গতিশক্তি, আর এটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা অনুসারে গতিশক্তি হচ্ছে এটা হবে, বা চিরায়ত পদার্থ বিজ্ঞানের যে গতিশক্তি হচ্ছে এটা হবে। এই মোটামুটি কমপ্লিট। তোমরা একটু, আচ্ছা একটা কথা একটু বলে রাখি, তোমাদের এখানে আলোক বর্ষ বলে একটা কথা থাকে, আলোক বর্ষ, আলোক বর্ষ মানে হচ্ছে এক বছরে আলো যে দূরত্বটা অতিক্রম করে, 1 LY, লাইট ইয়ার, 1 লাইট ইয়ার মানে হচ্ছে এক বছরে আলো যতগুলা দূরত্ব অতিক্রম করে। তো এক বছরে আলো কতগুলা দূরত্ব অতিক্রম, এক বছর সমান কত 365 দিন, একদিন কত 24 ঘন্টা, এক ঘন্টা সমান কত, এক ঘন্টা সমান 365 দিন 24 ঘন্টা 3600 সেকেন্ড, গুণ হচ্ছে 3 গুণ 10 টু দি পাওয়ার 8 ইজিক্যাল টু আমরা পাবো 9.46 গুণ 10 টু দি পাওয়ার 15 মিটার, ঠিক আছে। এইটা আমরা পাবো। এটা কিন্তু অনেক সময় বলা যায় একটা এই গ্রহ থেকে ওই গ্রহে যাচ্ছে একটা কোনো একটা মহাকাশ যান, কোনো একটা কচ্ছপ ছেড়ে দেওয়া হলো, তো এইটা আমাদের সেই দূরত্বটা, লাইট ইয়ার মানে হচ্ছে 9.46 গুণ 10 টু দি পাওয়ার 15 মিটার, বা না আমরা মিটারে হিসাব করবো, কিন্তু যদি কিলোমিটার হয় তাহলে কত হবে 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার, ঠিক আছে। কোনো কোনো বই 9.4 আছে, আসলে 9.46 হয়, হিসাব নিকাশ করে দেখবা 9.46 হয়। যাই হোক, তো এটা গেল হচ্ছে 1 লাইট ইয়ার। তো আমাদের
আজকে তোমরা হচ্ছে 2-3টা অঙ্ক একটু করে ফেলো এই রিলেটেড। আর নেক্সট ক্লাস কালকে আমরা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট একটু ভালো করে বুঝিয়ে পড়াবো নি, ঠিক আছে? সাথে কিছু প্রবলেম সলভ করাবো কালকে। ফটো ইলেকট্রিক ইফেক্ট আমি ছোট বেশি সময় নিয়ে পড়াবো না, অত সময় লাগবে না, ঠিক আছে? আজকে ওই যে সময়ের আপেক্ষিকতাটা একটু সময় নিয়ে পড়ালাম, সময়ের আপেক্ষিকতা সময় নিয়ে পড়ালাম। তো আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ।